নমস্কার, আমি বিশ্বজিৎ পান্ডা। ভাষা ও ভবিষ্যৎ আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই শোয়ে অতিথি বিশিষ্ট কথাশিল্পী রামকুমার মুখোপাধ্যায়। রামকুমার দা, আপনাকেও আমরা আমাদের এই শোয়ে স্বাগত জানাচ্ছি। রামকুমার দা, আপনি হঠাৎ করে লিখতে প্রথমেই বলে নি, আমি যেহেতু ঘর থেকে বলছি কাজে আমি ঘরোয়া ভাবে বলবো। খুব একটা এটা তো কোনো অনুষ্ঠান মঞ্চ নয় যে খুব একটা ভারী কি ব্যাপার থাকবে, কাজে চা খেতে খেতে বলবো যেটুকু আমার বলার। আমি আসলে লেখার তো যেভাবে হয়, মানে সত্যি কথা বলতে স্কুল জীবনে আমাদের পত্রিকা ছিল পাঞ্চজন্য, স্কুলের পত্রিকা। সেই স্কুল আমি যখন বাঁকুড়ার রাজগ্রাম শশীভূষণ রায় ইনস্টিটিউশনে পড়তাম, আমাদের সেই পত্রিকাটার নাম দিয়েছিলেন কালিদাস রায়। তো সেই পাঞ্চজন্য একটা শাঁখের ছবি থাকতো, আমার মনে আছে। তো সেখানেই ওই কবিতা বা গল্প এরকম ছোটখাটো লেখা দিয়েই শুরু করেছিলাম। তবে সেটা এমন কিছু নয়, ওই বলা যায় একটা ভেতরে লেখার ইচ্ছা জাগছিল। তারপর আমি ভর্তি হলাম যখন কলেজে, সেটা হচ্ছে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। সেটা একটা আবাসিক কলেজ আর কি, মানে সবাই ওখানে থেকে পড়াশোনা করতে হয়, কেউ বাইরের থেকে আসতে পারে না, ডে স্কলার নেই। তো সেখানে আমাদের ওই শনিবার সন্ধ্যেবেলাটায় আমাদের এরকম কোনোদিন আলোচনা সভা হতো, কোনোদিন বিতর্ক সভা হতো, সাহিত্য সভা হতো। তো সেই সাহিত্য সভায় তো একটা শনিবার, তখন আমি যে ভবনে আছি সেটার নাম বিবেক ভবন, সেটা একবারে বেলুড় মঠের যে জমিগুলো যেখানে ধান চাষ হয় তার গায়ে, প্রাচীরের গায়ে আমাদের হস্টেলটা। আমি দোতলায় থাকি এবং সরাসরি গঙ্গার হাওয়া এসে আমার জানলায় দিয়ে ঢোকে, আর আমি তাকালি বেলুড় মঠ দেখতে পাই, বা বেলুড় মঠে কারা আসছেন সেটাও দেখতে পাই। তো এই সেখানে শনিবার দিন সন্ধ্যেবেলায় সাহিত্য সভায় তো যা হয়, শনিবার দিন সন্ধ্যেবেলায় আমি কোথায় ছিলাম, আমাদের খুব ভালো টেবিল টেনিস খেলার ব্যবস্থা ছিল। সে বোধহয় খেলতে খেলতে দেরি হয়ে গেছে অন্যদের থেকে। যখন আমি কবিতা দিতে গেলাম তখন শুনলাম যে প্রচুর কবিতা পড়ে গেছে, আর আমার কবিতা নেওয়া হবে না। যদি আমি গল্প লিখতে পারি তাহলে হতে পারে। তো তারপর প্রবল উৎসাহ, তো তখন আবার এসে লিখতে শুরু করলাম। একটা গল্প হয়ে গেল 4 পাতা, তখন খুব তাড়াতাড়ি লিখতেও পারতাম। হয়ে গেল, গল্পটা পড়লাম। তো সেই একটা গল্প লেখা আমার সত্যি সত্যি হলো, সেটা পরে বেরিয়েছিল একটি পত্রিকায়। আর এটা হচ্ছে আমার একবারে সূচনা। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই পত্রিকাটা অনেকদিন বন্ধ ছিল। একসময় পত্রিকাটার নাম ছিল একতা, পরে ওটা করা হলো ক্যাম্পাস। সেই পত্রিকায় লেখা দেয়া। তো সেই পত্রিকা মূল সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী, পরে মনে পড়বে উনি পার্লামেন্টে খুব বিখ্যাত পার্লামেন্টিয়ান হয়েছিলেন। আর আমি পত্রিকার কাজটা দেখতাম অনেকটা। তো এবারে আমি আর ভুল করিনি, আমি প্রথমেই কবিতা দিয়ে দিলাম যে আমার কবিতা যেন বাদ না যায়। কবিতা দিলাম। এবারে পত্রিকা তো প্রেসে ছাপা হচ্ছে, ভালো প্রেস তৎকালীন, তখন তো ও এইসব অফসেট টফসেটের ব্যাপার ছিল না, সেটা হচ্ছে 78, 79, 80 ওই হ্যান্ড কম্পোজ, কিন্তু খুব ভালো প্রেস। তো সেখানে ছাপা হচ্ছে। সব ফরম্যাট ছাপা হওয়ার পরে দেখা গেল তখন তো বড় মাপের কাগজ, ওই ক্যাম্পাস, মানে যেমন ম্যাগাজিন হয়। তো দেখা গেল যে 4 পাতা ফাঁকা থেকে গেছে। এবারে ফর্মা না মিললে আর ছাপা হবে না। তো তখন আমাকে সফিদা বললেন যে রামকুমার, তুমি একটা কিছু লিখে আনো যাতে 4 পাতা ভরা যায়, তুমি 2 দিন সময় পাবে। ওরা বলেছে 2 দিন অপেক্ষা করবে। তো 8 পাতা ফর্মা, তখন 8 পেজি ফর্মা। তো শেষ পর্যন্ত আমি বাড়ি গিয়ে ভাবলাম যে আমি শ্যামবাজারের জ্যাঠামশাই বাড়িতে থাকতাম। সে বাড়িটার অদ্ভুত ঠিকানা, আমার কোনো বন্ধুর ঠিকানা মনে রাখতে কোনো সমস্যা ছিল না। ওটা হচ্ছে যদুমিত্র লেন। কাজী রামকুমার মুখোপাধ্যায়, শ্যামবাজার, যদুমিত্র লেন, এটা বললেই ওখানে পৌঁছে যাওয়া। তো সেইখানে আমি যে রামশ্যাম যদু, রামশ্যাম যদু, ঠিক। তো তারপর সেখানে যে খুব চেষ্টা, ওই পুকুরের মোড়ের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে অষ্টাঙ্গ হসপিটালের দিকে, আর একটা
দেশবন্ধু পার্কের দিকে চলে যান। তো বাড়িতে যে মানে চেষ্টা করে দেখলাম যে প্রবন্ধের জন্য আরো বইপত্র, তো সেটা হচ্ছে না। তো আমি যেহেতু ছোটবেলাটা আমার বাঁকুড়ার আমাদের যে গ্রাম সেখানে কেটেছে, বা কাছাকাছি গ্রামে গেছি, আত্মীয় স্বজন, বর্ধমানে মামা বাড়ি, এইসব গেছি। তো আমি আমার গ্রামের একটা ঘটনা নিয়ে একটা, তখন শ্রমিক আন্দোলন বা কৃষি মজুরদের আন্দোলন চলছে, এই নিয়ে একটা গল্প শুরু করলাম। সেইটা খুব আস্তে আস্তে দেখলাম যে দু চার লাইন লেখার পর গল্পটা কিন্তু এগোচ্ছে, এগোতে এগোতে একটা গল্প হয়ে গেল, নাম দিলাম মাদলের নতুন বই। এবং তারপর সেটা জমা করলাম, কম্পোজ হলো, ছাপা হলো। তারপরে অত যত্ন করে ভেবেচিন্তে যে কবিতাটা লিখেছিলাম সেটা লোকে পড়লো, কিন্তু যারা আমার বন্ধু বান্ধব তারা বললো না, গল্পটাই ভালো হয়েছে। এরকম তারপরে দশচক্রে আমি গল্পকার হয়ে গেলাম আর কি, এভাবেই আসা। আচ্ছা, এই তো আপনি শুনলাম আপনার স্কুলে যখন আপনি বলছেন তখন পাঞ্চজন্যে লিখলেন, সেখান থেকে বিশ্ববিদ্যালয়, মাঝখানে কলেজ, লিখতে লিখতে আসছেন। তো ছোটবেলায় বাড়িতে কি লেখাপড়ার মানে একাডেমিক যে পড়াশুনো, সিলেবাসের যে পড়াশুনো তো পড়তে হয়, তার বাইরে সংস্কৃতি চর্চার পরিবেশ ছিল আপনার বাড়িতে খুবই ছোটবেলায়? ছিল, আমাদের গ্রামে খুবই ছিল। মানে গ্রামটা আসলে খুব বড় গ্রাম, আমাদের চারণে প্রান্তের উপন্যাস, সেখানে এই গ্রামটার একটা চেহারা রয়েছে। আসলে একটা মাঝে বড় গ্রাম, আর দুপাশে আরো ছোট দুটো গ্রাম। এই দুটো গ্রাম জুড়তে জুড়তে আসলে তিনটে গ্রাম জুড়ে একটা গ্রাম তৈরি হয়ে যায় গেলিয়া নামে। এককালে বিখ্যাত ছিল গেলিয়ার পাঁচন, সেটা একসময় পঞ্জিকাতে ছাপা হতো। আমার যোগ মুখুজ্জে বাক্যালাপে এই গেলিয়ার পাঁচনের কথা আছে। আর আমার এই গেলিয়া গ্রামের কথা আছে ভবদীয় নঙ্গরচন্দ্র উপন্যাসে। ভবদীয় নঙ্গরচন্দ্র যে চিঠিগুলো লিখেছিল সেগুলো সবই ছিল গ্রাম ও ডাকঘর গেলিয়া, জেলা বাঁকুড়া, পিন 7222154। তো ওই গ্রামের ওইসব মানুষরা তো তখন পুরো জিনিসটা স্পষ্ট করে লিখতে চাইতেন। তো আমার যেটা হলো সেটা হলো পরিবেশ বলতে, আমাদের স্কুলটা ছিল খুব বড়। বড় মানে এটা 5টা হায়ার সেকেন্ডারিতে 5টা বিভাগ ছিল, এবং বড় স্কুল, মানে এডুকেশনাল স্কুল। আর বিশাল মাঠ, মানে আমাদের মাঠটাই ছিল জেলার সবচেয়ে বড় খেলার মাঠ। আসলে এই ঘটনাটাও রয়েছে। এটা ওখানে রাহা পরিবার, রাজগ্রাম জায়গা, রাহা পরিবার, জমিদার পরিবার, তারা পরবর্তী সময়ে যেটা করলেন, তারা ওই চাষবাসের জমিগুলোর মায়া ত্যাগ করে এটা একটা বিশাল জায়গা, সেটা ওই স্কুলকে দিয়ে তারা চলে গেলেন ওই কয়লা খনির ব্যবসা। এবং এই যে তারা ক্রমশ এই যে মানে ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে, তার ফলে তাদের চিন্তা ভাবনায় প্রথমেই ছিল যে স্কুলটা হবে আধুনিক স্কুল। এবং তারা আসলে ইংরেজি শিক্ষা, খ্রিস্টান কলেজ তো বাঁকুড়াতে প্রতিষ্ঠা হয়েছে, তার থেকে কিন্তু একটা কোথাও একটা ওই ইংল্যান্ডের গড়নটা তারা ভেবেছেন। এবং স্কুলের প্রথম বিজ্ঞানের এত বড় ল্যাবরেটরি যেটা স্কুলে ছিল, এবং খেলার মাঠ, এটাকে এরা বড় বেশি গুরুত্ব দিয়েছে। আর আমাদের স্কুলের লাইব্রেরিটা তৈরি হয়েছিল 1950 সালে, এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো লাইব্রেরি। খুব মানে 1950 সালে অত্যন্ত নির্বাচিত বই, কারণ আমাদের গ্রাম থেকে একটা অংশ তো তার মধ্যেই কিন্তু কলকাতায় চলে আসে। সেটা হচ্ছে 20 শতকের প্রথম দিকে, যেমন আমাদের পরিবারে 20 শতকের প্রথম দিকে কলকাতায় চলে আসে। এবং আমাদের পরিবারে মানে আমার বড় জ্যাঠামশাই, আমার মেজ জ্যাঠামশাই, আমরা চলে এসেছিলাম। কিন্তু আমার বাবা কম বয়সে, 52-53 বছর বয়সে মারা যান। তার ফলে আমরা আর অন্যদের উপর নির্ভর না করে, আমার মা চেয়েছিল যেহেতু আমাদের জমি জায়গা আছে, যেহেতু আমাদের পুকুর আছে, বাগান আছে, বাঁশের বন আছে, যে যা ওখানে ফেরত যায় যেভাবে হোক ধীরে ধীরে। কাজে এই যে কলকাতার সঙ্গে বিনিময়, কলকাতার সঙ্গে যোগ, এটা থেকে গিয়েছে। এই তার ফলে গ্রামে একটা পড়ার পরিবেশ ছিল, লাইব্রেরিতে মানুষজন যেতেন। আমার ওই ভবদেব নঙ্গরচন্দ্র উপন্যাসে আছে
যে ওই লাইব্রেরিয়ান, আমাদের সত্যি সত্যি যে লাইব্রেরিয়ান ছিলেন, তিনি জমিদার বাড়ির ছেলে, তাদেরই জমিতে ওই লাইব্রেরি তৈরি হয়েছিল। তো তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়তে এসেছিলেন, এখান থেকে আইএ পাস করে গিয়েছিলেন। মানে সেটা কোন সময়, মানে আইএ পাস করছেন তো তিনি মোটামুটি বলা যায় 1920 এই সময়। সেই লাইব্রেরিতে তিনি লাইব্রেরিয়ান, তিনি আমাদের গেলেই বলতেন বাংলা কাগজ পড়া চলবে না, ইংরেজি কাগজ পড়তে হবে। তাহলে কোথাও একটা শিক্ষা দীক্ষা ব্যাপার ছিল। আর আমাদের যে পরিবার, সেই পরিবার পুজোর সময় গ্রামে যেয়ে 5 দিন নাটক করত, এবং সেই নাটকের জন্য গ্রামের লোক পয়লা বৈশাখ থেকে তারা কিন্তু রিহার্সাল দিত, বইগুলো আগে চলে যেত, কোনগুলো নাটক হবে তারা রিহার্সাল দিত, এরা এখানে নাটক করত। এবং সেই নাটকের পোশাক কেনা হয়েছিল, অস্ত্র তরবারি সেসব কেনা হয়েছিল, কারণ তখনকার দিনে নাটক বলে অধিকাংশ পৌরাণিক আর তা নাহলে ঐতিহাসিক। আমি সেসব পোশাক পরেছি, আর ছোটবেলায় আমাদের বাড়িতে সেগুলো থাকতো সব। কাজে এই পরিবেশটা আগে থেকেই ছিল, নাটকের পরিবেশ। তারা সেই নাটকের দলটা তৈরি করেছিলেন 1932 সালে। আর গ্রামের যাত্রার দল, গেলিয়া বান্ধব অপেরা, আমাদের কীর্তনের খুব ভালো দল ছিল। যে ফেঁতি রানী দাসীকে আমি বই উৎসর্গ করেছি, নিরক্ষর ফেঁতি রানী দাসী, কিন্তু এক একটা পালা তার মুখস্থ ছিল, এবং আমাদের গ্রামে সে কীর্তন গাইতো, তারপর সে পালা করতো বিষ্ণুপুরে, বিষ্ণুপুর থেকে মেদিনীপুরে, মেদিনীপুর থেকে পালা করে সে জামশেদপুর পর্যন্ত চলে যেত। কাজে এই যে কীর্তনিয়া, এই যে বা যারা মনসার ভাসান গান গাওয়ার যে দল, কাজে ওই পরিবেশটা গ্রামের মধ্যে পেয়েছি। কীর্তনের দল পেয়েছি, যাত্রার দল, থিয়েটার হওয়া, এবং ওই যে গুণময় বন্দ্যোপাধ্যায়, ওই যে মাও ছেলে একটা বিখ্যাত সিনেমা হয়েছিল, তার একাধিক ছবি ছিল, সে তো আমাদের গ্রামের মানুষ। কাজে সেটা কত সাল আগে, সেই আমাদের ছোটবেলায় তার সেই ছবি দেখেছি আমরা। কাজে গ্রাম থেকে তখনই কলকাতা এসেছে, কেউ ছবি বানিয়েছে, কেউ নাটক করছে, এই সবটা মিলিয়ে। আসলে শুধু পারিবারিক আবহ নয়, সাংস্কৃতিক আবহটা আপনার চারপাশে ছিল। আপনি যে গ্রামে বড় হয়েছেন, অর্থাৎ বৃহত্তর যে পরিবার, শুধু ছোট পরিবার নয়, বৃহত্তর পরিবার গ্রামে হয়, সেই সাংস্কৃতিক আবহ আপনাকে লেখার দিকে এগিয়ে দিয়েছে। আপনি একটু আগে বলেছিলেন আপনার প্রথম উপন্যাসের কথা, চারণে প্রান্তরে। এই উপন্যাসটা যারা আমরা পড়েছি আমরা জানি সেখানে একটি গ্রামের কথা আছে, এবং সেই গ্রামে একটা বড় পুকুরের, আমার মনে পড়ছে বহুদিন আগে পড়া, অনেকগুলো পাড়ার উল্লেখ আছে, জঙ্গল আকীর্ণ একটা জায়গা, তারপরে একটা বড় দিঘি, সম্ভবত একটা পুকুরের একটা প্রসঙ্গ আছে। তো এই উপন্যাসটা আপনি যখন লেখা শুরু করলেন, তখন থেকে নিশ্চয়ই আপনি সিরিয়াসলি সাহিত্য চর্চার কথাটা ভেবে নিয়েছেন, কারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তো অনেকেই লেখেন, আপনি মোটামুটি ওই সময় থেকেই ঠিক করে ফেলেছেন। কারণ আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখনই কিন্তু আমি পরিচয়, তখন দেবেশ রায় সম্পাদক, তার মানে সেটা 1980 সালে, তখনই কিন্তু পরিচয় আমার গল্প বেরিয়েছে, এবং সেই পরিচয় গল্প বেরোলো। এবং তারপরেই তৎকালীন পরিচয়ে, মানে যখন সেখানে গল্প লিখছেন দেবেশ রায়, গল্প লিখছেন বিমল কর, সমরেশ বসু, অমিয় ভূষণ মজুমদার, অমলেন্দু চক্রবর্তী, কিন্তু খুব বেশি গল্প পরিচয় বেরোতো না। ওই হয়তো সারল সংখ্যায় 10-12টা গল্প বেরোতো। সেই 10-12টা গল্প আবার দ্বিতীয় গল্পটাই সারল সংখ্যাতে বেরিয়েছিল, গোষ্ঠ গল্পটা। মানে আমি সারল সংখ্যার জন্য দিইনি, দুটো গল্প দিয়েছিলাম যে কোনটা দেবেশদার পছন্দ হয়। তো দেবেশদা বললেন আমি তোমার এই গল্পটা, মানে জ্যৈষ্ঠ 1390 ঘু কিংবা মানুষ, ওটা আমি সাধারণ সংখ্যায় ছাপছি, আর তোমার গোষ্ঠটা সারল সংখ্যায় ছাপবে। কাজেই তখন থেকেই লেখা আর ছাপা হতে থাকলো। এবং তা তখন এবং গল্পগুচ্ছে লিখে, এবং উল্লেখযোগ্য যে অমলেন্দু চক্রবর্তীর সঙ্গে আপনি লিখছেন, সঙ্গে লিখছেন বিমল কর, অমিয় ভূষণ লিখছেন বললেন, এবং একসঙ্গে আপনি পরিচয়ের একই সংখ্যায় আপনাদের
লেখা প্রকাশিত হচ্ছে। চারণে প্রান্তরে এই উপন্যাসটি সম্ভবত 90-এর শুরুতে নাকি 80-র শেষে লিখলেন? এটা ওই 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 90-এর সময়টা, তার আগে আমার মাদলে নতুন বল গল্প কালেকশনটা বেরিয়েছে। হ্যাঁ, হ্যাঁ আমি আসছি, সেটাই আসছি। মানে হ্যাঁ, তাহলে এই চারণে প্রান্তরে এই উপন্যাসটা কি বিশেষ কোনো আহ, মানে আমি যেহেতু এখানে আপনার ছোটবেলার অংশগুলো আছে, তাই এটা আমি আগে জিজ্ঞেস করছি। সাধারণভাবে উপন্যাস লিখতে আসেন লেখকরা, একজন ব্যতিক্রম আছে, কোনো পত্রিকার সম্পাদক যখন নির্দেশ দেন বা অনুরোধ করেন তখন। তো এটা কি আপনি নিজের থেকে আপনার এই ছোটবেলার কাহিনী নিয়ে লেখা শুরু করলেন, নাকি কোনো তাড়া ছিল, বিশেষ কোনো উৎসাহ, বাধ্য হয়ে? না, তেমন কিছু নয়। একসময় উপন্যাস একটা লিখবো বলেই তখন আমি ভাবি এবং চেষ্টা করছিলাম। তারপরে উপন্যাসটা 90-এর দশকের প্রথম দিকে আবার মনে হলো উপন্যাসটা তো আমি আমার গ্রামকে নিয়ে লিখতে পারি। এর পেছনে একটা কারণ আছে। তখন আমি আমার গ্রামটাকে বুঝতে চাইছিলাম। আমি আমাদের ওই লাইব্রেরির সঙ্গে পরিচালন সমিতিতেও একটু ছিলাম। তো আমি গ্রামটাকে দেখতে গিয়ে একটা জিনিস আবিষ্কার করলাম, যে যে কোনো গ্রামকে দেখলে দেখা যাবে, যদি নদীর দিকে হয় তাহলে নদীর যত গা, নদীর গা দিয়ে মাঝে মাল্লারা থাকবে, তারপরে অন্য থাকবে, মানে যাদের অবস্থাপন্ন শ্রেণী তারা কিন্তু নদীর থেকে বেশ কিছুটা দূরে থাকে, যাতে ওই নদী পথে যদি চোর ডাকাত আসে তাহলে যাতে তাদের বাড়িতে না আগে ঢুকতে পারে, বন্যা এলে যেন তাদের বাড়িতে আগে জলটা না ঢোকে, তারা একটু ভেতরের দিকে একটু উঁচু জায়গাতে থাকে। সেরকম গ্রামেও সেরকম যারা অবস্থাপন্না বা এই অবস্থার মধ্যে বিশেষ করে আবার যারা একটু মোটামুটি জাতি বর্ণের দিক থেকে একটু তথাকথিত বড়, তারা ওই কেন্দ্রের জায়গাটা নেয়। কারণ ঝড় এলে আগে বাইরে ধাক্কা খাক, তারপরে আমার গায়ে লাগবে, তারপরে চোর ডাকাত এলে আগে বাইরের দিকে পড়ুক, তারপর আমার ঢুকবে। তার ফলে লক্ষ্য করে দেখেছিলাম যে সব ক্ষেত্রে বড় মন্দিরগুলো সেগুলো গ্রামের কেন্দ্রে, হাটচালাটা গ্রামের কেন্দ্রে, কাজে সেইখানে ওই ওই যাদের হাতে টাকা বেশি এবং যারা ওই মোটামুটি বর্ণের দিক থেকে একটু ব্রাহ্মণ বা কায়স্থ তারা থাকে। তো অবাক হলাম যে গ্রামের একেবারে কেন্দ্রে হাটচালার গায়ে, সেখানে যেমন ব্যবসাদার একটা পরিবার আছে, খাঁ খাঁ কিন্তু হিন্দু খাঁ, আসলে উপাধিটা খাঁ, কুন্ডু আসলে তাদের মোটামুটি তাঁত এইসব ব্যবসা, তাঁত কাপড় এই সবটাই ওদের। আর এক তাঁতি পাড়া তার গায়ে। এটা তারপরে আমি খুঁজতে যে দেখলাম, গ্রামের একটু ইতিহাসটা খুঁজতে যে বিষ্ণুপুরের যে তাঁত আছে, তাঁত বা সিল্ক, সেখান থেকে একটা তাঁতিদের কিছু পরিবার এই 22 কিলোমিটার এগিয়ে এসে আমাদের গ্রামে বসতি স্থাপন করে এবং তারা তাদের সঙ্গে তাঁতি পরিবারকে নিয়ে আসে। এবং তার সঙ্গে এটাও লক্ষণীয়, ওই তাদেরই পাশে বাগদিদের একটা পাড়া ছিল। তখন বুঝলাম এরা আসলে ওই লেঠেল শ্রেণী। কাজে এই যে কুন্ডু এবং তাঁতি, তার সঙ্গে বাগদি, এই তিনটে অংশ হচ্ছে গ্রামের কেন্দ্র। তখন আমি গ্রামটার বিন্যাসটা আস্তে আস্তে বুঝতে চেষ্টা করলাম। এবং তার পাশেই ব্রাহ্মণরা রয়েছে, তাদের যেমন আমাদের আমরা যেখানে থাকি তাকে দুর্গা মণ্ডপ আছে, এই আছে। এই করতে করতে যত বৃত্তটা ছড়িয়েছে তত ওই মুচি হাঁড়ি ডোম এগুলো ছড়ালো। তো আজ যেমন দুঃখে কেওড়াতে এই প্রসঙ্গটা আছে, যে কিভাবে এসেছে, কারণ দুঃখ কেওড়া তো প্রান্তিক মানুষ। তো এইটা মনে হলো। এবার কি হয়েছে, এবার তাঁত ব্যবসাটা বার খেয়েছে, কারণ এরা যারা কুন্ডু খাঁ তারা আর তাঁতের কাপড় তৈরি করাচ্ছে না। আমিও ছোটবেলায় তাঁতের ব্যবসা দেখেছি। তারা কলকাতা থেকে কাপড় কিনে নিয়ে যেয়ে বিক্রি করছে, বা বিষ্ণুপুর কাপড় সিল্কের কাপড় বিক্রি করছে। তার ফলে এরা জীবিকাতে কি জীবিকাচ্যুত হয়ে এরা হয় কৃষি মজুর হচ্ছে বা অন্যান্য কাজে ঢুকছে, অধিকাংশ কৃষি মজুর হচ্ছে। এবং তাদের বাড়ির ছেলেটা সে রাখাল হয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, সে তো গ্রামের কেন্দ্রে অবস্থান করে, এবার তাকে কি করতে হবে, সে তো হয়ে গেছে। তো মানে ওই বিন্যাসটা তো বদলে গেছে। মানে কুন্ডুদের অবস্থা মোটামুটি ঠিক আছে, কিন্তু তাঁতিদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো তাদের ছেলেটা এই গোটা গ্রামের ভেতর থেকে গরিবগুলোকে বার করে
সে চড়াতে নিয়ে যাচ্ছে মুক্তি ছুতন্ডি বলে একটা পুকুরে। কে মুক্তি ছুতন্ডি ছিল, কেন তার নামে হলো, সেটা বার করা যায়নি। সেই গোচারণে নিয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা পরে যেটা তৈরি হচ্ছে, গোচারণ যেটা ছিল তার চারপাশে যাদের জমি ছিল তারা প্রত্যেক বছর একটু একটু করে কেটে ওই জায়গাগুলোকে ছোট করতে করতে চারণ ভূমিটাকে প্রায় লোপাট করে দিচ্ছে। এবারে গরুগুলো চলবে কোথায়? আমি মাঝে একবার মজা করেই বলেছিলাম যে গো রক্ষার জন্য যেরকম আন্দোলন হচ্ছে, গো চারণ না থাকলে গরুগুলো রক্ষা পাবে কি করে, এই প্রশ্ন তুলেছিলাম। তাই এগুলো তো সবই এক ঘটনা, যে গোচারণ গরু ভূমিগুলো কি করে লোপাট হয়ে গেল, এই যে হয়ে গেল, মানুষ নিয়ে নিল। এটাই আমার উপন্যাসে আমি ধরতে চেয়েছিলাম, যে কি করে মানে, এবং তাদের বাড়ির মেয়ে, সে আর বিয়ে হচ্ছে না পশ্চিমবঙ্গে, বিহার থেকে, বিহারে থেকে ছেলেরা এসে বিয়ে করে নিয়ে যাচ্ছে, কারণ বিহারে বরপণ দিয়ে এখনো কন্যাপণ দিতে হয়, সেইখানে সামান্য দিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে এরা অনেক সময় তাদের খোঁজ পায় না, কেউ সুখী হয়, কার কথা ভবিষ্যতে খুঁজেই পাওয়া যায় না, কারো পরে গেলে শোনে মেয়েটা মারা গেছে, সেই সবই রয়েছে। তেমনি একটা পরিবার, তার তাঁতিদের মেয়ে, সে তার শ্বশুর বাড়ি যেতে বললো, সে মারা গেছে, খবরও দেয়নি কিছু। সেই তার দাদা, তার ভাই, ভাই তার ভাই, সে সেখানে ওই গয়াতে একটা পিণ্ড দান করে চলে আসছে, এবং সে অসহায়। এই যে জীবিকা পরিবর্তন হয়ে যাচ্ছে, গ্রামের চেহারাটা বদলে যাচ্ছে, জীবিকা নষ্ট হচ্ছে, নতুন জীবিকার জন্য চেষ্টা করছে। মানে যে বৈষ্ণব ছিল, সেই বৈষ্ণব জীবিকা দিয়ে তার চলছে না, এখন তাকে মিষ্টি বানাতে হচ্ছে, এখন তাকে পুরীতে বা অন্যান্য জায়গায় তীর্থযাত্রীদের ধরে নিয়ে যেতে হচ্ছে। এই যে জীবিকাগুলো বলতে বললে যাচ্ছে, আমি ওই আমার গ্রাম এবং চারপাশের একটু অঞ্চলকে ধরে আমি চারণে প্রান্তরে এই কথা। শুধু চারণে প্রান্তরে নয়, আপনার বহু গল্পে দেখা যাবে ওই যে বৃত্তির বদল, মানুষের পেশার বদল ঘটছে অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে। এটা আপনার বহু লেখায় এসেছে, বহু গল্পেও এসেছে, শুধু চারণে প্রান্তরে নয়। এবং চারণে প্রান্তরে বিভিন্ন বর্ণ এবং যে বৃত্তি, পেশাগত পাড়ার বিভাজন ইত্যাদি ইত্যাদি খুব চমৎকার করে তুলে ধরেছেন। অবশ্য চারণে প্রান্তরের আগেই আপনার প্রথম গ্রন্থ মাদলে নতুন বল প্রকাশিত হয়েছে, গল্পের বই। আপনি শুরুতে বলছিলেন যে যখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, যে ক্যাম্পাস পত্রিকা, সেখানে যে গল্পটি লিখেছিলেন মাদলে নতুন বল ঘটনাচক্রে, সেই প্রথম গল্প, যদিও তার আগে আপনি বেলুড়ে গল্প লিখেছিলেন। তো সেই প্রথম গল্প, যেটা আসলে লিখতে চাননি, আপনি যেটা বলছিলেন যে 8 পেজি ফরমা 4 পাতা ভরানোর জন্য প্রায় রাতারাতি রাতারাতি আপনাকে লিখতে হয়েছিল, তো সেইটা দিয়ে আপনি নামকরণ করলেন। যে গল্পটা লেখার কিন্তু সেই অর্থে কোনো প্রস্তুতি ছিল না, অন্তত একটু আগে আপনি তাই বললেন, পাতা ভরাতে হবে, এটা ফিলার হিসেবে প্রায় লিখতে এলেন, এবং আপনার বন্ধুরা বললো যে কবিতার থেকে এটা ভালো হয়েছে। তো আপনার এই এই গল্পটাকে নামকরণের জন্য বেছে নেওয়ার মূলে কোনো ছিল যে ওই প্রথম গল্প হিসেবে বেছে নেব, বা এরকম কোনো কারণ ছিল? যখন আপনি সংকলন প্রকাশ করছেন, ওই গল্পটাকে বেছে নিলেন, যেটার আসলে সেই অর্থে কোনো প্রস্তুতি ছিল না। এইটা যদি বলেন নামকরণের ব্যাপারটা। হ্যাঁ, এই ব্যাপারটা হলো কি, ওই তখন আমি ওই তাতে মধ্যে আমার যতটা মনে পড়ছে 13-14টা গল্প ছিল। তার মধ্যে ওই নিমাই বিশ্বাসের বউ মেয়ে অ্যালসেসিয়ন পাইপ ছিল, তার মধ্যে পিকনিক বলে একটা গল্প ছিল, এই ধরনের বেশ কিছু গল্প ছিল। পেয়ারা বুড়ো পান্তা পুরি বলে একটা গল্প ছিল। তো এই তখন আমি নিজেই জানি না প্রথম বই কি নাম দেব। এটা আমাকে অমলেন্দু চক্রবর্তী বললেন যে রামকুমার এই নামটা দাও, ভালো হবে তোমার। কাজে এইটা একবারই অমলেন্দু চক্রবর্তীর পরামর্শে, আর খুবই স্নেহ করতেন আর কি। আমরা তো প্রথম লিখতে এসেছি অমলেন্দুদারই কথাতে এটা করে। আর আমি থাকতাম শ্যামবাজার পরিপুকুরের মোড়ে, আর উনি থাকতেন হাতিবাগানের কাছে, রূপবাণীর পরেই উনি থাকতেন। তারপরে অনেকদিন ট্রামে একসাথে ফিরতাম, আর পরিচয়ে দেখা হতো। তো অমলেন্দুদার পরামর্শে এটা করি। আচ্ছা, চমৎকার নাম। এবং আপনার এই গল্প, প্রথম গল্প সংকলন কিন্তু মানে কি বলবো, পাঠক মহলে একটা আপনার পরিচিতি নিয়ে আসে। এই এই সূত্রে, এই এই প্রথম গল্পের সূত্রে আপনার গল্প নিয়ে কয়েকটা একটু
প্রশ্ন আমার করার আছে, তারপরে আমি উপন্যাসগুলোতে আসবো, প্রত্যেকটা উপন্যাসে। এই প্রথম গল্প থেকে আমরা দেখছি, মানে প্রথম সংকলনে যে 10-12টা গল্প ছিল, এখান থেকে পরবর্তীও দেখা যাচ্ছে যে আপনার গল্পে বৈষ্ণবীয় অনুষঙ্গ কিন্তু ঘুরে ফিরে এসেছে। কীর্তন গান, বৈষ্ণবীয় সহজিয়ায় যে বৈষ্ণবের নানান সম্পর্ক, পরকীয়া নিয়ে আমি পরে আসছি, সেটা নিয়ে আপনার বেশ কিছু গল্প আছে, সেই প্রসঙ্গটা আসছে। তো আপনি তো ব্রাহ্মণ পরিবারের সন্তান, বৈষ্ণবীয় ব্যাপারের সঙ্গে ছোটবেলা থেকে জড়িয়েছিলেন? বৈষ্ণবরা থাকতো, বা বৈষ্ণব চর্চা, বৈষ্ণব তো শুধু একটা মানে জাতিগত দিক থেকে নয়, একটা সাধন পদ্ধতি। সেই সাধন পদ্ধতি কোনো ব্রাহ্মণও হতে পারে, ব্রাহ্মণ পরিবারের মানুষও তিনি বৈষ্ণবীয় যাপন করতে পারেন। তো এরকম কোনো ব্যাপার ছিল আপনার ছোটবেলায়? সত্যি কথা বলতে, আমাদের যে গ্রাম, সেই গ্রামে প্রত্যেক পাড়ায় একটা করে বলা যায় যে মোটামুটি ইয়ে রয়েছে, মানে ওই তুলসী মন্দির রয়েছে। আর এই মানে আমাদের গ্রামে একটা তো বৈষ্ণব পাড়া, আমাদের দুটো, আবার আরেকটু হিসেব করে দেখলে আমাদের আরেকটু ছেড়ে উদ্র বলে একটা জায়গা আছে, সেখানে একটা বৈষ্ণব পাড়া আছে, সেটা বেশ বড় বৈষ্ণব পাড়া। আর এই যে আমাদের, আমি যাদের সঙ্গে আমার স্কুলে পড়েছি তারা কিন্তু বৈষ্ণব বাড়ির ছেলে, এবং এমনকি মালতীর সঙ্গে আমি পড়তাম আমাদের দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়। সেই মালতী যখন বোধহয় একটু বছর 13-14 বয়স হয়ে গেল, সেই মালতীর একজন বৈষ্ণবের সঙ্গে বিয়ে হয়ে গেল, এবং মালতী বৈষ্ণবী হয়ে গেল। এই কিছুদিন আগে মালতীর সঙ্গে আমার দেখা হলো, সে গেরুয়া পরে আছে, সবই আছে, এবং সে খুব সুন্দর, তার চেহারার মধ্যে কোনো দৈন্য নেই, তা কিছুই নেই, সে তার চেহারার মধ্যেই বেশ একটা আনন্দে আছে, সে বোঝা যাচ্ছে কোথাও একটা। কাজী মালতীর সঙ্গে, সেই যার সঙ্গে আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিলাম, কাজী আর আমাদের বৈশাখ মাসে, সেটা আবার গল্প উপন্যাসে এসেছে, এবং বৈশাখ মাসে, সারা বৈশাখ মাস এবং সারা কার্তিক মাস ভোর বেলায় ওই নাম গান করতে বৈষ্ণব বেরোয়, মানে একজন বৈষ্ণব ওই ভোরে একটা শুধুমাত্র হাতে খঞ্জনি বাজিয়ে সেই ভোর রাতে যখন গানটা গাইতো, চারদিকে নিস্তব্ধ, সেটা অদ্ভুত ব্যাপার। এখনো ভাবতে আমার অদ্ভুত লাগে যে ওই গানটা কে কে সে গ্রামটা ঘুরত, রায় জাগে সামরাগো, এই যে গান, মানে কোথাও একটা এই গাইতো। আর আমাদের ওখানে খুব একটা কীর্তনের ব্যাপার আছে, প্রত্যেক সন্ধ্যেবেলাতেই তারা কীর্তন করতো। আমাদের দক্ষিণ পাড়ায় যে বৈষ্ণব ঘর কয়েকজন আছে, বা উদ্র বলে যে জায়গাটা আছে, প্রত্যেক সন্ধ্যে রাতেই এরা কীর্তন করে। অবশ্য একজন আমাদের জিতুদা বলেছিল, ওই ফেতিরানী দাসী যে খুব ভালো কীর্তনিয়া, তার দাদা। তো আমরা অবশ্য বলতাম যে জিতুদা আসলে গাঁজা খেতে যাচ্ছে, কীর্তনে আসলে অনেক সময় গাঁজাও খাওয়া হতো, আর ওর জিতুদা গাঁজা খাওয়া একটু ইয়ে ছিল। সবটা মিলে সেটা কিন্তু একটা প্রাণবন্ত জগৎ, মানে সবাইকে যে চরণামৃত খেতে হবে এমন কোনো কথা নেই। ব্যাপারটা হচ্ছে আমাদের এটা স্বাভাবিক, আমাদের শিব গাঁজা খান, সিদ্ধি খান, এটা স্বাভাবিক। এটা পরে আমরা এইসব ছুঁই এটা খেও না, ওটা খেও না, ওটা চলবে না, ওটা মাছ, ওসব পরে হয়েছে, আমাদের গাঁ ইয়েতে ওসব ছিল না। তো তাই হোক, আর কীর্তন হতো, মানে আমাদের একটু মানুষের ধান ভালো ফলেছে বা একটা আনন্দের কিছু হয়েছে, তারপরেই সে একটা কীর্তন দিয়ে দিত, এবং কীর্তন দিয়ে দিত মানে সেটা অষ্টম প্রহর 24 ঘন্টা, 3 ঘন্টায় 1 প্রহর, হ্যাঁ, একটা কীর্তন, এবং তারা ঘুরে ঘুরে গাইছে, এবং প্রতিযোগিতা হতো, মানে কীর্তন নানা জায়গা থেকে তাতে গাইতো, এবং 24 প্রহরও হতো, মানে 3 দিন ধরে পরিক্রমা হতো। এবং আমাদের কাছেই গ্রাম ছিল ভগলদিঘি, যেখানে 108টা কুঞ্জ ছিল, কুঞ্জ করে কীর্তন হতো। 108টা কুঞ্জ মানে প্রত্যেকটা কুঞ্জর পেছনে একজন তো 8 ঘন্টার বেশি গাইতে বা ঘুরতে পারে না, অন্তত তাতে 4টে খোল বাজাবে, খঞ্জনি বাজাবে, গাইবে,
5 জন লাগে, তার মানে 15 জন, তাহলে 108টা কুঞ্জ হলে কতজন লোক লাগবে? সেইটা 3 দিন ধরে হতো। তার ফলে তাও একটা এই বৈষ্ণবীয় ব্যাপার। আর এই বৈষ্ণবীয় ব্যাপার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। এটা একটা মুক্ত জগৎ। এটা আমাদের ওই যে বাঁধা ধরা, এটা হয়তো নিশ্চয়ই বিষ্ণু ভাবটা উত্তর ভারতে, কিন্তু আমাদের এখানে শ্রী চৈতন্য এসে তো একবারে আমাদের ঘরের মধ্যে এটাকে নিয়ে চলে গেলেন। আর আগেও এসেছিল, মালাধর বসু তো শিখেছে শ্রী চৈতন্যের আগে। কিন্তু প্রশ্নটা হচ্ছে শ্রী চৈতন্য আসার পর এটা তো আমাদের গভীরে ছড়িয়ে গেল। এবং ব্যাপারটা হচ্ছে আমারই সঙ্গে পড়তো, সে তাদের বাড়ির যে চাষের লোক, যাদেরকে মাহিন্দার বলে, সে তার সঙ্গে প্রেমে পড়ে বেরিয়ে চলে গেল। এখন যে মাহিন্দার, সে হচ্ছে আদিবাসী, আর এ হচ্ছে চাষি বাড়ির অবস্থাপন্ন চাষি বাড়ির মেয়ে। তো তারপরে যেটা হলো, পরে ওর বাবা দেখলে এইভাবে চলবে না, পরে মেয়েকে বললো যে তোর এক কাজ কর, তোদের দিয়ে আর ওখানে থাকতে হবে না জঙ্গলের ধারে, এই পুকুর পাড়ে বাইরে তোদের বাড়ি করে দিচ্ছি, তুই শুধু একটা কাজ কর, বৈষ্ণব হয়ে যা তোরা। এবং দুজনেই যে বৈষ্ণব হয়ে গেল, তখন কিন্তু আর লোকের কিছু বলার রইল না। মানে এই যে আমাদের জাত ধর্মের ব্যাপারটা, এটা বৈষ্ণবরা কিন্তু অনেকটাই ভেঙে দিতে, এভাবেই মানে বৈষ্ণব অনুষঙ্গ, আমার সঙ্গে কেউ পড়েছে, এই কীর্তন দেখছি, গান শুনছি। আমাদের বাড়ির পাশেই শীতলা মন্দির, সেখানে অষ্টম পরব হতো, অষ্টম প্রহরের কীর্তন হতো, গোটা গ্রামেই কোথাও না কোথাও কীর্তন হচ্ছে। এইভাবে ওই ভাবটা আমার লেখার মধ্যে, আমাদের বাড়িতে মাধবদা খুব চমৎকার কৃষ্ণ মানে মাধবদা হচ্ছে বৈষ্ণব, সে খুব সুন্দর দেখতে, চমৎকার গান গাইতেন। আমার মাকে মামা করতেন, তো সে মাধবদা এসে গান গাইতেন। কাজী বৈষ্ণব গান খুব হতো, মানে মানুষ ভিক্ষে করতে যাচ্ছে, সেও দুটো মানে আমাদের গান গেয়ে ভিক্ষে করতো, কেউ শুধু ভিক্ষে চাইতে আসতো। এভাবেই হয়েছে। মানে বৈষ্ণব যাপনটাকে আপনি, বৈষ্ণব যাপন শব্দটা আমি বলছি সচেতন ভাবে, যাপনটাকে আপনি মানে ওটার ভেতর দিয়ে প্রায় আপনি অনেকটা সময় কাটিয়েছেন আপনার যে কৈশোর, সেখানে একটা বৈষ্ণবীয় আবহ ছিল। কিন্তু শুধু বৈষ্ণবীয় না, এখানে আমি যেটা, এখান থেকে যে প্রশ্নটা আমি আসবো, শুধু কীর্তন নয়, বাউল কথা, পালা গান, বাঁশি, সব মিলিয়ে যেটা দেশজতা, এই দেশজতা আপনার প্রথম দিকের গল্পে আছে। আপনি একটু আগে বলেছিলেন যে বিমল করের সঙ্গে লিখছেন, অমিয় ভূষণের সঙ্গে লিখছেন। প্রথাগত বাংলা গল্প লেখার যে প্যাটার্ন, সেখানে কিন্তু আঙ্গিকের দিক থেকে সেই দেশজতা, অন্তত আপনার সঙ্গে যারা লিখছেন, অমলেন্দু চক্রবর্তীর সামান্য কিছু বাদ দিলে দেখা যায় না। তো আপনি, আপনার মাথায় এই ব্যাপারটা কি করে এলো? মানে আপনি খুব সচেতন ভাবেই দেশজ আঙ্গিককে, এই মানে ফর্মের ক্ষেত্রে, গল্পের ফর্মের ক্ষেত্রে আপনি দেশজতাকে যে আনলেন, এক্ষেত্রে বিশেষ কোনো মানে কারোর কোনো ভূমিকা, কোনো বইয়ের ভূমিকা? হ্যাঁ, ঠিকই বলেছি। এবং তার জন্য আমাকে বিপদে পড়তেও হয়েছে। আমার প্রথম গল্পের বই বেরোনোর পর কেউ কেউ সমালোচনায় লিখেছিলেন, এইভাবে আধুনিক গল্প লেখা যাবে না, আধুনিক গল্প লিখতে গেলে আধুনিক ভাষা চাই, আধুনিক ফর্ম দরকার। এটা কাউন্টার করে দেবেশদা একটা পরিচয় লিখেছিলেন, যে রামকুমার যেটা সচেতন ভাবে চর্চা করছে, এটা বোঝা দরকার। কারণ আমার গল্পের নাম হচ্ছে পেয়ারা বুড়ো পাল্টা। এই যে গল্পের নাম, সেখানে কিন্তু এমার্জেন্সিতে কিভাবে পিঠ চুলকে মানে নেতা তার কোমরে রিভলভার আছে এটা দেখাচ্ছে, আসলে দেখাবার জন্য পেট চুল করছে। কাজে এইটা কিন্তু এমার্জেন্সিটা গল্পের মধ্যে ঢুকছে। কাজে আমি আঙ্গি হিসেবে যে ব্যবহার করি, এর পেছনে হচ্ছে আমার এক পিসি, মানে পাড়াতুতো পিসি, তাকে একটা বই উৎসর্গ করেছি, দিবাকরের পিসি। মানে তার নাম হচ্ছে শশীবালা মুখোপাধ্যায়। তো আমি যদি তুলনা করি, আমার ধারণা আমি ঠিকই বলেছি, সেটা হচ্ছে আমি করেছি, হ্যাঁ, তাকে একটা বই উৎসর্গ করেছি। আমি ছোটবেলায়
ওই দিবাকরের পিসি অসাধারণ গল্প বলতো। রাজ কিন্তু ওই গল্পগুলো যখন বলছে, পরে আমি দেখেছি যে যখন ওই রাজপুত্র রসগোল্লা খাচ্ছে, সেগুলো সবসময় বড় বড় রসগোল্লা, রাজভোগ এবং সবগুলো মানে ওই বলার মধ্যে যে বিধবা পিসি একবারে ছোটবেলায় বিধবা হয়েছে হয়তো 20 বছরে বা 22 বছরে, সমস্ত আকাঙ্ক্ষা গুলো কিন্তু ওই খাওয়াটার মধ্যে ঢুকে পড়ছে। এটাই পরে বুঝতে পারি। কাজে এই গল্পগুলো ওই ছুঁচ দিয়ে কাঁথা বুনছে, কিন্তু ওই কাঁথাটা আমার কিন্তু ঘোড়া মনে হতো, ওটা ছুঁচ মনে হতো না, যেভাবে ওটা যেত আর পড়ে যেত গল্পটা। এই যে কাঁথা বোনার সঙ্গে যে একটা অসম্ভব গল্প বোনার যে ক্ষমতা, সেটা আমাকে ভীষণ আকর্ষণ। এবং আমার যেটা পরবর্তী সময়, আমি তো পড়ছি, আমার তো যখন অনার্স বা এম এ পড়ছি, আমাকে তো এম এ চার্লস ডিকেন্স পড়তে হচ্ছে, আমাকে তো থ্যাকারে পড়তে হচ্ছে, উপন্যাস পড়তে হচ্ছে। সেটা তো উপন্যাস একটা গরম, সেটার সঙ্গে তো আমি বা জেন অস্টিন পড়ছি যখন আমি, সেটা একদিকে পড়ছি, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে পিসির বলাটা, ওটার তো একটা আলাদা টান আছে, তাই আমি ওটাকে তো ব্যবহার করতে পারি। কত কথা তো আমার ভঙ্গি আছে। কাজে আমি তখন সচেতন ভাবে আমার মনে হলো যে এটা দিয়েও তো আমি রাজনৈতিক কথা, সামাজিক কথা বলতে পারি। আমার তো আমার একটা গল্প আছে, চড়ুই বেতি। মানে একটা মেয়ে, চড়ুইবেতি আসবো, পরকীয়া একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, আমি চড়ুইবেতিতে আলাদা করে, হ্যাঁ আমি আসছি, আমি আগে এই প্রশ্নটা এটা করে নি, তারপরে আমি চড়ুইবেতির প্রসঙ্গে আসছি। তাহলে দেখা গেল যে আপনি খুব সচেতন ভাবে যে এটা দেশজতাকে গ্রহণ করছেন আপনার আধুনিক গল্প লিখতে গিয়ে, এবং সেক্ষেত্রে কোনো, আপনি তখন ইংরেজি সাহিত্যের ছাত্র, কোনো ইংরেজি বই বা তথাকথিত আপনার সঙ্গে যারা লিখছেন কোনো বাংলা গল্পকার নয়, আপনার আদর্শ হচ্ছে সেই দিবাকরের পিসি শশীবালা মুখোপাধ্যায়। এটা খুব ইন্টারেস্টিং, এইটা আমার জানার ছিল যে একটা কিছু তো থাকে ভেতরে ভেতরে কাজ করে। এটা হচ্ছে উমা শশী মুখোপাধ্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, উমা শশী মুখোপাধ্যায়। হ্যাঁ, উমা শশী মুখোপাধ্যায়, তাকেও আপনি বই উৎসর্গ করেছেন, এবং ইন্টারেস্টিং আপনি ওই থেতি রানীর কথা বলছিলেন। এবার আমি চলে আসি, একটু আগে পেয়ারা ও পেয়ারা বুড়ো আর পান্তা বুড়ির কথা বলছিলেন, এটা গল্পের নাম। এরকম, হ্যাঁ এরকম প্রচুর গল্পের নাম আছে, পরপর বলে যাবে। একটা প্রশ্ন আমি রেখেওছি যে লোকায়ত শব্দগুলো দিয়ে প্রথম থেকে গল্পের নামকরণ করছেন, এটাও কিন্তু যথেষ্ট ঝুঁকির, শুধুমাত্র আঙ্গিক নয়। আপনি যে নামগুলো বেছে নিচ্ছেন, নামগুলো তো একদম লোকজ নাম, দেশজ নাম, এটাও যথেষ্ট মানে আপনাকে রামকুমার মুখোপাধ্যায়ের গল্পকার হিসেবে, ঔপন্যাসিক হিসেবে আলাদা একটা শ্রেণীতে রেখেছি। আমি চলে আসি রামকুমার দা, আপনার এই এই গল্পটির কথা বাদ দিলাম, পেয়ারা বুড়ো পান্তা বুড়ি ছাড়াও বহু গল্পে দেখা যাবে একটা রূপকথার আদল এসছে, বেতালের গল্পের ভঙ্গি এসেছে। আপনি কি ছোটবেলা থেকে রূপকথা, বেতাল খুব পড়তেন? একটা জিনিস তো যেটা বলি, সেটা হচ্ছে আমি ঠিক ততটা পড়া নয়, মানে আমাকে ততটা পড়া নয়, আমি আসলে অনেকটা শোনা দিয়ে বড় হয়েছি। মানে যেটা আমাদের কথন সাহিত্য বলে, মানে এখন ইংরেজিতে ওরাল লিটারেচার বলে। আমি কিন্তু বই পড়ছিলাম, আমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ পড়ছি, বঙ্কিম পড়ছি, শরৎচন্দ্র পড়ছি, বিভূতিভূষণ পড়ছি, তারাশঙ্কর পড়ছি, মানে আর একটু বড় হতে হতে। কিন্তু তার সঙ্গে আমি আমার ওখানে খুব ভালো একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে রামকথার ঐতিহ্য। মানে রামায়ণ গান, মানে প্রচুর রামায়ণ গান হতো আমাদের গ্রামে। এ পাড়াতে হচ্ছে, ও পাড়াতে হচ্ছে, সে পাড়াতে হচ্ছে, শুনতে যেটা রামায়ণ গান হচ্ছে, কীর্তন হচ্ছে, মানে প্রচুর প্রচুর, মানে বলা যায় মায়ের কাছে শুনছি ষষ্ঠীর ব্রত কথা। কারণ ব্রত কথা শুধু ব্রত পালন করলে হবে না, ব্রত কথাটাকে তো শোনাতে হবে, তাহলে পুণ্যটা হবে কি। এবং এইটার যে ন্যারেটিভের কথা হচ্ছে, আমাকে কিন্তু অনেক দিক দিয়ে প্রভাবিত করেছিল। মানে পরে সচেতন ভাবে বলছি, কিন্তু আমি যেটা লিখতে যখন এসেছি তখন একটু সচেতন হয়ে এসেছি।
কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো তখন হাতড়াতে গিয়ে দেখতাম আমার মা যখন ষষ্ঠীর ব্রত কথা শোনাচ্ছে, আমার সঙ্গে হয়তো আরো 2-3 জন আছে, মা ওই বলতে বলতেই আমাদের উঠোনে যে মানে যে ওই ধান শুকোচ্ছিল, কাক খেতে আসছে, মা কিন্তু তার মাঝে ষষ্ঠীর ওর মাঝে কিন্তু কাকটাকে তাড়াচ্ছে, এবং তার মাঝেই কিন্তু আমাদের মঙ্গলা পিসি সে চিড়ে নিয়ে এসেছে, তার সঙ্গে কিন্তু মাঝে একটু কথা সে নিল, ওটা মন্দিরটা দিয়ে এসো চিড়েটা বলে নিয়ে আবার গল্পে ঢুকে যাচ্ছে। আবার হয়তো কোনো একদিন আর একটা ব্রত কথা বলার সময় তখন কিন্তু মাছ যে নিয়ে এসছে তার সঙ্গে মা একটু কথা বলে দিচ্ছে, মাছটা কেটে দিয়ে যেও, বেশি কথা বলছে না, কিন্তু ওই যে তার মানে ষষ্ঠীর ব্রত কথার মধ্যে কিন্তু মানে মঙ্গলা পিসি চিড়ে ঢুকে যেতে পারে, মানে এই 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 ফর্মটার এমন একটা ব্যাপার আছে। এবং তার সঙ্গে দক্ষী মাসির মাছটাও ঢুকে গেল, যে মাছটা কেটে দিয়ে যেতে হবে। এইগুলো দেখতে দেখতে আমার মনে হয়েছিল ফর্মটা তো একটা অদ্ভুত সুযোগ আছে, এটাকেও ষষ্ঠীর কথা বলা যায়, আবার এই কথাও বলা যায়, সেই জন্য এটা আমাকে টেনেছে। এবার এই চড়ুইবেতি গল্পের কথা বলছিলাম, সেখানে চলে আসি। আমি জানি না এখানে দাসী বা এরকম কারোর প্রভাব আছে কিনা। এই প্রচুর গল্পে একটা পরকীয়া সম্পর্কের কথা আছে, এবং সেই পরকীয়া সম্পর্কটা আপনার গল্পে, বিশেষ করে উপন্যাসে আমার মনে পড়ছে না খুব একটা আছে বলে, একটা দার্শনিক মাত্রা পেয়ে যাচ্ছে, একটা দার্শনিকতায় উৎতীর্ণ হচ্ছে, যে একটার পর একটা পুরুষকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু অদ্ভুত ভাবে পাঠকের একটা মায়া রয়ে যাচ্ছে তার প্রতি। সো এই যে এটাও কি সেই বৈষ্ণব দর্শন থেকে পাওয়া, আপনার যে গল্পে পরকীয়া বিষয়গুলো আসছে চড়াইবেতি বা অন্যান্য গল্পের কে কেন্দ্র করে? কোথাও এখানে আবার একটু আমার এইখানে এই চিন্তাটার মধ্যে কোথাও একটু আমার মার্ক্সবাদ পড়ার একটা ইতিহাস আছে, মানে কোথাও আমাদের সামাজিক প্রেক্ষিতে যে নারীর অবস্থানটা যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীর যে একটা মুক্তির দরকার, এটা কিছুটা আমার ওই মানে বিশেষ করে আমাদের সময়টা তো খুবই রাজনৈতিক সময়, মানে ছয়ের দশকে বিশেষ করে 66-67 থেকে শুরু করে এটা প্রায় 76-77-78, বিশেষ করে এই পর্বটা, মানে 66 থেকে 76-77, ওই যে 12-14 বছর ছিল একটা ভীষণ লড়াইয়ের পর্ব। তারপরে যখন বামফ্রন্ট ক্ষমতায় আসছে সে কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যে ঢুকে পড়ছে। লড়াইটাই তো সাহিত্যের জায়গা, মানে সাহিত্য সিংহাসনে বসলে আর সাহিত্যের কোনো বিশেষ ভূমিকা থাকে না, বরং ভয় হয় যে তখন সে ভাবে যে সিংহাসন থেকে সমস্যা সমাধান হয়ে যাবে, উল্টো অনেক সময় সিংহাসন থেকে এমন কিছু করা হয় যে জীবন অতিষ্ঠ হয়ে যায়। কাজে সেই জায়গা থেকে ওই যে সময়টা 60-এর দশকের মাঝামাঝি থেকে, বা তুমি যদি আরো শুদ্ধ বাংলায় বলো 6-এর দশকের মাঝামাঝি থেকে ওই 7-এর দশকের প্রায় শেষ দিক পর্যন্ত, এই রাজনৈতিক সময়, তার সঙ্গে কিছুটা আমার ওই মানে বলা যায় ওই একটা মার্ক্সীয় দর্শনের একটা আমার মতো করে পাঠ, আমি তাত্ত্বিক নই, বড় নেতা নই, পণ্ডিত নই, বিশেষজ্ঞ নই, একজন সাধারণ যে পাঠ, সেই পাঠ থেকে অবশ্যই সেখানে আমার সোভিয়েত লিটারেচার, তখন চাইনিজ লিটারেচার রেগুলার পত্রিকাটা পাঠ করতাম, সোভিয়েত লিটারেচার পাঠ করতাম, তাছাড়া ইউরোপিয়ান সাহিত্যে তো যেটুকু যা পড়া সেটুকু পড়তাম, এই পড়ার সময়ই এই মাথাগুলো আসতো, সেভাবেই কিন্তু এই গল্পের ভাবনাগুলো কাজ করে গেছে। চড়াইবেতি তো একই প্রশ্ন, যে বারবার ওকে বলছে তোমাকে আমি দোতলা বাড়ি দিলাম, বলছিলেন এই দিলাম হ্যাঁ, সেই দিলাম, আর কি তোমাকে দেব, আসলে পায়ের বেড়িটাও যে দিয়েছো এটা তো তুমি বলছো, এবং এই বেড়িটাকে ও অতিক্রম করছে, এবং সবাই ভাবছে যে ও কি চাইছে মেয়েটা, সেটাকেও বুঝতে চাইছে না, প্রত্যেকে বলতে চাইছে, প্রত্যেকে বলতে চাইছে আমি কি চাইছি এবং আমার এটা পূরণ করা তোমার দায়িত্ব। এটা তো হতে পারে না, মানে
এই কোথাও দেখবে যে আমার ওই গল্পটা সম্পর্ক গল্প, সেখানে দেখবে ওই মেয়েটি দেখলো যে আরে আমার বংশের মেয়ে, আমার চাষি বাড়ির মেয়ে, তাকে একটা আদিবাসী বিয়ে করে ফেললো, করেছে, এটাকে তো কিছু করার নেই, এটা তো খুন করতে পারবো না, কিন্তু কলকাতাকে বললো চ কলকাতায় যাচ্ছি, মেয়েকে নিয়ে যে সে মেয়েকে সে আসলে এমন নার্সিংহোমে ভর্তি করিয়ে এমন ব্যবস্থা করলো যাতে ওর আর কোনোদিন না সন্তান হতে পারে, যাতে ওই রক্তটা বাহিত না হয় পরের প্রজন্মের মধ্যে। তার মানে কোথায় আমাদের পুরুষতান্ত্রিকতা, কোথায় আমাদের এই এই কোথায় এই এটা বোঝার মতো সমাজে রয়েছে, যে জন্য দেখবে ওই বৈষ্ণব করলো, ওই জামাই তার গলায় মালা পরিয়ে আদিবাসীকে বললো বৈষ্ণব হও, আর ও সেই যখন শুনলো যে তার বউকে কলকাতায় নিয়ে যে চিরকালের জন্যে তার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট করে এনেছে শ্বশুর, তখন সে তার একতারাটা দিয়ে শ্বশুরের মাথাটা ফাটিয়ে দিল। কাজে বৈষ্ণব বনে এই নয় ফাটিয়ে দিল যে সে শুধু সহ্য করে যাবে, সে কিন্তু একতারাটাও প্রতিবাদের। তৃণাদপি শুনিছ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজে ওইটা দিয়েই মাথাটা ফাটিয়ে দিল শ্বশুরের। কাজে এগুলোও কিন্তু আমার ওই বৈষ্ণব ভাবের মধ্যে কোমল ভাবটাই শুধু নেই। ঠিক ঠিক ঠিক। এবং এখানে আপনি একটু আগে বলছিলেন যে রাজনৈতিক আবহের কথা, আপনার কিন্তু প্রথম গল্পের বইয়ের নামকরণ বা ওই ক্যাম্পাসে লেখা গল্প মাদলে নতুন বোল, এই শব্দটা কিন্তু আপনার ওই যে বামপন্থী আন্দোলন তখন চলছে, হ্যাঁ যে সময় কথা বললেন মার্ক্সীয় ভাবনায় আপনার কৈশোর কাটছে, পড়াশোনা করছেন, তার খুব পরিষ্কার ইঙ্গিত। এই নতুন বোল যে আসলে মাদলে কিসের বোল সেটা তো আমরা বুঝেছি। আমি গল্প নিয়ে আর একটা মাত্র গল্প প্রশ্ন করবো, তারপরে আমরা চলে আসবো উপন্যাসে। আপনার গল্পের আরেকটা বড় জায়গা, বড় বৈশিষ্ট্য হচ্ছে দারিদ্র। সেই বিখ্যাত গল্প ঘুঘু কিংবা মানুষের গল্প, জ্যৈষ্ঠ 1300 কত 1390 ভুলে গেছি না, গল্পটা বহুদিন 1390। আগে। 1390, তো 1390। এই যে দারিদ্র, আপনি ছোটবেলায় আপনি বাবাকে হারিয়েছেন, আপনি কি দারিদ্রের ভেতর দিয়ে যেতে হয়েছে? কারণ গল্পে তো দারিদ্রের কথা এসছে, উপন্যাসে এসছে, আমি আসবো। হ্যাঁ, প্রথম একটা স্ত্রী তো কলকাতায় আছি, তখন একটা পরিবার, একটা সময় অবস্থাপন্ন, আমাদের পরিবার খুবই অবস্থাপন্ন ছিল, তিনটে মন্দির দেবতার, সীতারাম, শিব, একসময় জমিদারি ছিল, সবই ছিল, কিন্তু পরে কলকাতায় চলে যাচ্ছে, যখন তারা ভাবতে পারছে যে ভবিষ্যৎ শিক্ষা না নিলে হবে না, কলকাতা থেকে চলে আসছে, হঠাৎ বাবার মারা যাওয়ার পর জমি জমা আছে, তবু একটা কয়েক বছর তো চাপেই, কিন্তু সেটা ব্যক্তিগত এই পরিসরটা কিন্তু মামা বাড়ি অবস্থাপন্ন, সেটা কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটা তো কিছুটা পারিবারিক স্তরে ওই পর্বটায় পরিবারটা একটা ক্রাইসিসের মধ্যে অন্তত 6-7 বছর ছিল, যখন আবার তারা পড়াশোনা করছে, ধীরে ধীরে চাকরিতে আসছে, সেগুলো হচ্ছে। আমি সবচেয়ে ছোট 5 ভাইয়ের মধ্যে, কিন্তু তারপরে দারিদ্রটা কিন্তু তখন চারপাশে ছিল। এটা এই যে গ্রাম জীবনে তখন কিন্তু ধান বছরে একবার হতো, মানে মাঠের ধান বিশেষ করে দো জমিতে, বাকি সময় যদি কোনো বছর খরা হতো তাহলে, এবং তখন কিন্তু এই উচ্চ ফলনশীল ধানগুলো হয়নি, যেগুলো খুব তাড়াতাড়ি ফলে এবং বেশি ফলে। তখন কিন্তু পুকুরগুলো, এই যে 100 দিনের কাজে এখন পুকুর কাটানো হয়, তখন কিন্তু পুকুরগুলো অনেক সময় গ্রীষ্মকালে শুকিয়ে যেত। তাই তখন, এবং এই কৃষি মজুরটা কিন্তু সারা বছর কাজ পেত না, পরে যখন একাধিক চাষ শুরু হলো তারা কাজ পেতে লাগলো। তখন কিন্তু জল সেচের খুব অভাব ছিল। পরে ওই যে ডিপ টিউবওয়েল বা স্যালো এগুলো যে তৈরি হলো, বা ওই যে বংশাবত ক্যানেল কাটা হলো, ওটা তো আমাদের ছোটবেলা। তার মানে আস্তে আস্তে চাষের সুবিধাটা বাড়তে লাগলো, যন্ত্রের ব্যবহারটা চাষে বাড়লো, বিজ্ঞান এবং প্রযুক্তির প্রয়োগ করলো, সার, উচ্চ ফলনশীল যেসব বীজ, সেগুলো ব্যবহার হতো। তার ফলে 60-এর দশকে চূড়ান্ত দারিদ্র চারপাশে ছিল। তখন সেই গ্রামে, মানে গোটা এমনই অভাব, তখন মাইলও ঘাঁটা হতো। আমার
ওই যে উপন্যাসটা মিছিলের পরে, মানে একটা লোক দিনে একবার মাইলো ঘাটা দেওয়া হবে তবু। মিছিলের পরেতে আসবো আমি, আমি আসবো, প্রত্যেকটা উপন্যাসে আসবো। হ্যাঁ, ওই উপন্যাসের কথাটা বাদ দিয়ে বলুন। এই দারিদ্র, তার ফলে ওই যে দুঃখে গাওরা একই প্রশ্ন, রোগা, মানে এই যে শীর্ণকায় মানুষ এবং এই যে অভাব, এবং বিশেষ করে বাঁকুড়া জেলার তো এক ধরনের, বাঁকুড়া পুরুলিয়ার তো এক ধরনের সমস্যা ছিলই, সেটা মানে ব্যাপারটা যারা কৃষি মজুর তাদের সমস্যা ছিল, চাকরিজীবীদের তেমন ছিল না, কিন্তু একটা সমস্যা তো ছিল। চাষিদের অনেক সময় ধান হতো না, ধানের দাম পেত না, এইসব অবস্থা। দ্বিতীয়, ভূমি সরকার হয়নি তো তখন, তখন তো যা জমি সে তো অনেক, সে কৃষক থেকে কতটুকু দেয়, সে কৃষক তার কাছে খুব কষ্ট হলে 50% পায়, তারপরে বাকিটা তো যে জমির মালিক সে পায়। আবার ইচ্ছা গেল বললো তোকে আর কাল থেকে চাষ করতে হবে না, পরের বছর থেকে আমি অন্য চাষিকে দিয়ে দেবো। এই একটা অবস্থার মধ্যে আমি দারিদ্রটাকে খুবই দেখেছি ওই অংশে, গ্রামাঞ্চলে ওই পর্বে। পরিবর্তনটা ঘটলো ওই বলা যায় 8-এর দশক, পরিবর্তনটা আস্তে আস্তে 8-এর দশকে, হ্যাঁ, মানে ভূমি সংস্কারের পরে, অপারেশন বর্গার পরে। তার সঙ্গে ওই শ্যালো ডিপ টিউবওয়েল গুলো হচ্ছে, তারপরে জলসেচের ব্যবস্থা হচ্ছে, তারপরে গ্রিন রেভলিউশন হলো, হাইল্ডিং চাষ আসছে, হাইল্ডিং এই যে মানে ধান ফসল ফলছে হচ্ছে, তার ফলে একটা জায়গা থেকে তৈরি হচ্ছে আর কি, ওই পরিস্থিতিটা বদলাচ্ছে, সবটা মিলে টিলে। কাজে আমি দেখেছি ওই দায়িত্বটা একেবারে চোখের সামনে, মানে আমারই বন্ধু ফটিকের ডাকাত হলো, ফটিকের পরের ভাইটা ডাকাত হলো, ফটিকের ছোট ভাইটা ডাকাত হলো, এবং পরে সবাইকে তিনজনই মানে ডাকাতি করতে যে নানা সময় ধরা পড়লো, তিনজনকে পিটিয়ে মেরে দিল। এটা কিন্তু আমার ওই একবার শেষে যে আমার শেষ উপন্যাসটা যে বাক্যালা, সেখানে কিন্তু ফটিকের কথা ফটিকের নামেই আছে। এবার আমি চলে আসি আপনার দ্বিতীয় উপন্যাস ভাঙা নিডের ডানা। পরিবেশ নিয়ে এখন নানান আলোচনা চলছে হচ্ছে, কিন্তু আপনি এখানে পরিবেশ আন্দোলনের কথা দেখিয়েছেন। এই উপন্যাসটা সম্ভবত 1995-94 এরকম একটা পর্বে লেখা। বিশেষ করে পাখির আস্তে আস্তে মানে এন্ডেঞ্জার জোনে চলে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে বেশ কিছু পাখি, এবং পরিবেশ আন্দোলন একটা বড় জায়গা জুড়ে আছে এই উপন্যাসে। এই উপন্যাসটি লেখার প্রেক্ষাপটটা আমি একটু জানতে চাইবো, উৎস, এবং আরেকটা জিনিস, চিক পাখির কথা আছে এই লেখার, উপন্যাসের উৎস, এবং পাখিটা আসলে কি পাখি? আপনি যে পাখির কথা এখানে বলেছেন, হায়দ্রাবাদ থেকে এক দম্পতি এলো পাখি খুঁজতে পাত্রসারে, বাঁকুড়ায়, এই আসলে এটা কি পাখি? আচ্ছা, এইটা হচ্ছে বেঙ্গল ফ্লোরিকা, এটা বাংলাতে বলে চিক পাখি। চিক পাখিটা পরে এক্সটিংক্ট বার্ড হয়ে যায়। এটা গল্পটা খুব অদ্ভুত। তখন আমি বই কিনতে যেতাম, গ্র্যান্ডের নিচে একটা ছোট দোকান ছিল, ওই গ্র্যান্ডের নিচে দোকানটাতে খুব ইংরেজি বই পাওয়া যেত, মানে যেগুলো খুব নতুন কলকাতায় ঢুকতো সেগুলো গ্র্যান্ডের নিচে ওই দোকানটাতে পাওয়া যেত। আর ওই দোকানের যিনি একজন মালিক ছিলেন, মালিক নয় তিনি কর্মচারী ছিলেন, কিন্তু বেশ পড়ুয়া মানুষ, তো তিনি হঠাৎ ওই বই কিনতে এলে গল্প করতে বললেন, এই তো আমি বাঁকুড়া থেকে ঘুরলাম সেদিন। আমি কোথায় গিয়েছিলেন? আর বলবেন না, ওই কোন একটা আমেরিকান জার্নালে বেরিয়েছিল যে এক জোড়া চিক পাখি আমাদের পাত্রসাহের জঙ্গলে পাওয়া গেছে, সেই নিয়ে একটা হায়দ্রাবাদ থেকে একজন গবেষণা করতে এসেছে, তো কিভাবে আমার নামটা কে দিয়েছে সে বলেছিল আমি যেন একটু যাই, ওই যখন ও প্রথম যাচ্ছে একটু আলাপ পরিচয় করিয়ে দিই, তাই গিয়েছি। এটাই আমার সূত্র হলো, যেটা পাখি খুঁজতে অন্য জায়গা থেকে আসছে, তখনই মাথায় মনে হলো যে আরে এটা অদ্ভুত বিষয়, তো করে এই পাখিটা খুঁজতে চেষ্টা করলাম, খুঁজতে জানলাম
যে এবং এই ওই পাখির ক্রাইসিসটা কিন্তু আপনাকে ছুঁয়ে গেছে। পরিবেশ যে আস্তে আস্তে পাখিরা এই যে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, হুম হুম এইটা কিন্তু আপনাকে সেই সময় আপনাকে খুব উদ্বিগ্ন করছে। লেখাটা আপনার হুম পড়লেই বোঝা যায়। হুম হুম হুম। এবং সেই সময় কিন্তু বিশ্বজুড়ে আন্দোলন শুরু হয়েছে। কারণ সেই সময়ে দেখা যাচ্ছিল যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ওই পরিবেশটাকে নষ্ট করে, সেটা কিন্তু ৯-এর দশকে ঘটছে, পরিবেশ ধ্বংস করে কিন্তু তারা অনেক জায়গায় তাদের ইন্ডাস্ট্রি তৈরি করছে, যেটা উপন্যাসের কোথাও কোথাও এর উল্লেখ রয়েছে। যে তখন যে খেলা হচ্ছে, সেই খেলা হওয়ার সময় কিন্তু ওই নষ্ট করা হচ্ছে পরিবেশ, সেটা তো সেইটা চিক পাখিটার ওজন ছিল প্রায় ৮ থেকে ১০ কিলো। এবং এরা ওই জঙ্গলের মধ্যে এক একটা, এবং লোকে কি করতো, ওই একটা পাখি মারতে পারলেই তো এতটা মাংস পাচ্ছে। তো আর ওই চিক পাখি মেটিং টাইমে তখন ওরা কি করতো, লাফিয়ে লাফিয়ে উঠতো জঙ্গলের মধ্যে, লাফিয়ে উঠলেই ওদের গুলি করার সুবিধা হতো। এই খেয়ে খেয়ে পাখিগুলোকে শেষ করে দিত। এবং তখন এই এক জোড়া পাখি পাত্রসায়রের জঙ্গলে পাওয়া গেছে। ওই মেয়েটি ডায়েরির ফর্মে এটা আমি লিখেছি। আসলে সবসময় ফর্মটা আমাকে ভাবায় যে কোন ফর্মে একটা গল্প উপন্যাস লিখবো, ওইটা ওই ডায়েরির ফর্মে লিখছিলাম। এবং ওই মেয়েটি লিখছে আসলে হায়দ্রাবাদ না কেন এলো, এই প্রসঙ্গটাও একটা প্রশ্ন উঠতে পারে। আসলে আমি একটা সময় হায়দ্রাবাদে একটু পড়াশোনা করতে গিয়েছিলাম। হায়দ্রাবাদের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইংলিশ, যেটা এখন নাম হয়েছে আচ্ছা, আচ্ছা। ইউনিভার্সিটি অফ ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ। এখন তার ফলে হায়দ্রাবাদটা আমি ওই ৮০-র দশকে, এবং বন্ধু বান্ধব নানা হায়দ্রাবাদের তো নানা রাজ্য থেকে আসতো, আলাপ টালাপ হয়ে যায় আর কি। তার ফলে আর তখন ওই পেরুমল বলে যেটা, এই পেরুমল নামটাও আমি তখন ওই সময় পেয়েছিলাম। যে ওখানে যারা পড়াতেন তাদের মধ্যে, এগুলো পরে উপন্যাসে আচ্ছা, ঢুকে যায়। কাজে লেগেছে আর কি। কাজে এবং লেগেছে। আপনার অন্য কোনো উপন্যাসে কিন্তু অন্য কোনো শহরের কথা সেভাবে আসেনি, এবং হরপার্বতীর কথা ভারতের কথা থাকলে ওইভাবে আসেনি, যেটা এখানে হায়দ্রাবাদের প্রসঙ্গটা এসেছে বললেন। হুম এবং আপনার আহ, উপন্যাসের ফর্ম নিয়ে আমরা একটা আলাদা প্রশ্ন থাকবে শেষে, কারণ প্রত্যেকটা উপন্যাসের ফর্ম তো আপনার আলাদা। এবার আমি চলে আসি, আপনি একটু আগে বলেছিলেন যে ৭৭-এর পরে যখন ক্ষমতায় এলো, তখন অনেক কিছুর ক্ষেত্রে একটা স্ট্রাকচারের মধ্যে ঢুকে যাওয়া, মানে যে মাদলের নতুন বোল উঠেছিল সেই বোলটা আবার বদলে গেল। এই প্রেক্ষাপটে আমার একটা আপনার উপন্যাসের কথা মনে পড়ছে, মিছিলের পরে। এবং আমরা খুব ছোট তখন, ৯০-এর দশকে মনে আছে, তখন কলকাতা ফ্রি গাড়ি বলা হতো, আসলে ব্রিগেড, কিন্তু গ্রামের দিকে ব্রিগেড টিকেট হতো না, ফ্রি গাড়ি। ফ্রি গাড়ি মানে মিছিলে বিনা পয়সায় ট্রেনে করে কলকাতা দেখতে কলকাতা। আসা হবে, এরকম আপনি। হ্যাঁ, কলকাতা ভ্রমণ। এবং ছোটবেলায় খুব দেখতাম ফ্রি গাড়ি করে সবাই সে ট্রেন ভর্তি করে আসতো, যাদের পাড়া প্রতিবেশী, যাদের লোকজন কলকাতায় চাকরি টাকরি করতো, তাদের সঙ্গে দেখা করে এইভাবে চলে যেত। এই উপন্যাসটা যারা পড়েছেন তারা জানেন, এখানে ৫টি চরিত্র, যাদের সেই অর্থে কোনো রাজনৈতিক বোধ নেই বলে নেতাদের ধারণা, এবং নেতাদের কথা আপনি বলেননি, তারা নিজেদের মতো কথা বলছে, তারা হারিয়ে ফেলেছে, রাত্রিবেলা নিজেরা বসে গল্প করছে। তো আমি এখানে প্রথমে যেটা জানতে চাইছি, যে এই যে শেষ ব্যক্তিটি, ৪ জন কথা বলেছে, আরেকজন বলেনি, সে পরের বারে বলবে। প্রথম প্রশ্ন যে এই এই লেখায় যে রাজনৈতিক ভাবনা আপনার, এবং তার আগের যে গল্পগুলোতে মার্ক্সীয় দর্শনের কথা বলছিলেন, তার সঙ্গে কিন্তু মিল নেই, অনেকটাই অমিল। মানে আমি বলতে চাইছি, সরাসরি আপনি সমালোচনার দৃষ্টিতে রাজনৈতিক নেতাদের দেখেছেন এখানে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর এখান থেকে জানতে চাইবো, এর কি দ্বিতীয় পার্ট লিখবেন? কারণ শেষতম ব্যক্তিটি কিন্তু তার বক্তব্য জানায়নি এখনো। এইখানে একটা জিনিসই বলি, এটা ১২ মাসে বেরিয়েছিল এই উপন্যাসটা। এখানে একটা বলে নি, আসলে কোথাও এই উপন্যাসটা লেখার পেছনে সত্যি মানে ৯-এর দশকে এসে ক্রমশ দেখছিলাম যে ক্রমশ ক্ষমতাটা জরুরি হয়ে যাচ্ছে, মানে ক্রমশ আসনের ব্যাপারটা জরুরি হয়ে যাচ্ছে,
মানে রাস্তার চেয়ে কিন্তু অনেক বেশি মানে বলা যায় গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দপ্তরটা। কিন্তু আসলে আমি যেটা বিশ্বাস করি যে জনগণ তো রাস্তার সঙ্গে যুক্ত। জনগণ তো ঠিক মানে আমাদের এখন দেখবে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি প্রত্যেকটার সঙ্গে খুব মাচার যোগ হয়েছে। মানে একটা মঞ্চ বেঁধে ফেলো, সে মঞ্চের উপর উঠে যাও, এই মঞ্চ প্রীতিটা অসম্ভব। এবং আস্তে আস্তে আবার ওখানেও মনে হচ্ছিল নয়ের থেকে এসে যে আসলে কোথাও সমস্ত জিনিসটার ভেতরে উত্তাপ যেটা ছিল, পরিবর্তন ঘটাবো, সংস্কার ঘটাবো, যে সিস্টেমটা আছে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে নতুন ভাবে গড়বো, যেটা অনেকটা আরো বেশি মানুষের কথা বলবে, সেটা ক্রমশ কমে যাচ্ছে। সেখান থেকে উপন্যাসটা তৈরি হয়েছে। আর তৃতীয় একটা জিনিস কাজ করেছে, ওই উপন্যাসটায় কলকাতা শহরটাকেও একটু দেখেছিলাম। আসলে আমরা কোথাও তো একটা ঔপনিবেশিক ঐতিহ্যকে বোধহয় কোথাও অনুসরণ করছি। কারণ আমি একটা সময়ে, ওই সময় বিশেষ করে ভারতীয় ইংরেজি সাহিত্যটা পড়ছিলাম এবং সেখানে দেখছিলাম যে কিভাবে ঔপনিবেশিক চিন্তা আমাদের সেই সময় লেখকদের মধ্যে কাজ করছে। যে উপনিবেশ ওই যে বললে হয়তো দেখবে লেখকের একটা সে সময় ওই 19 শতকের কারো কারো মনে হয়েছিল যে যদি একবার ইউরোপ যেতে পারি, মানে ওখানে না পৌঁছলে বোধহয়, ওখানে পৌঁছলে বোধহয় আমার স্বর্গ দর্শন হয়ে যাবে। কোথাও একটা কোথাও একটা তখন দেখবে মাতৃভাষাকে ছেড়ে দিয়ে ইংরেজি হতে পারে একমাত্র ভাষা, এটাই সব এই কাজে এই কলকাতা শহরের মধ্যে একটা ওই ঔপনিবেশিক চিন্তাও তো ঢুকে আছে। আমার যেটা মনে হলো, এত বড় সমাবেশ, সবাই কমরেড, ওই ছবিটা বেরিয়েছিল কোনো একটা খবরের কাগজে বোধহয় আজকালে, যে ব্রিগেডের মাঝে ওই ছবিটা দেখে উপন্যাসটা লিখতে শুরু করি। একটা শীতের রাত, ডিসেম্বর, একটু আগুন জ্বলছে, তখন কিন্তু সাদা কালো, আর একবার ওই চাদর ঢাকা দিয়ে ওই ব্রিগেডের মাঝে জোনা পাঁচেক লোক রয়েছে, নিচে ক্যাপশন দেওয়া ছিল দলছু। এই যে তাদের যে কোথাও একটা কারো দুয়ারে বসারও যে সুযোগ হলো না, তাদের ব্রিগেডের রাত কাটাতে হচ্ছে। এটা তো উপনিবেশিক শহর বলি। তা নাহলে তো এটা বেনারস হলে তো সে কোথাও একটা জায়গা পেয়ে যেত, কিন্তু সেটা যারই যেখানেই হোক। এটা তো কলকাতাতে তো ঢুকতে পারবে না, ঢুকবে কোথায়? হয় সিকিউরিটি আছে ওর কাছাকাছি, যেসব অফিস গুলো সিকিউরিটি আছে, কে তাকে কোথায় বসতে দেবে? কাজী সে তাকে তো ব্রিগেডে এইসব ভাবনাগুলো কাজ করেছিল উপন্যাসে। এবং তখন সত্যি সত্যি আমার ওই যারা চালাচ্ছে নেতাদের মনে হয়েছিল আর জনগণের থেকে অনেক সরে গেছে। কাজে এদের কথাটাই শোনা দরকার। এবং পুরুলিয়া সূর্য সাঁই বা গোটা জায়গা, তুমি দেখো দ্বিতীয় পাঠ হবে কিনা বলা কঠিন, তবে অন্যভাবে তো চলে আসে। দুঃখে কেওড়া তো হয়তো ওভাবে এলো না, দুঃখে কেওড়া সেখানে দেখবে এই মানুষটা তো সেই ওই প্রান্ত থেকেই কথাটা বলছে, অন্যভাবে বলছে। আমি আমি কিন্তু দ্বিতীয় পর্বের কথা বলছি, খুব ইন্টারেস্টিং, সেপ্টেম্বর মাস 2024-এ দাঁড়িয়ে। অর্থাৎ এখনকার মিছিলের মানুষের বোধ আর ওই সময় আপনি যখন লিখেছিলেন, দুটোর মধ্যে কি বদল ঘটেছে? এটা নিয়ে একটা প্রস্তাব থাকলো যে এটা নিয়ে একটা লেখার জায়গা তৈরি হতে পারে। যে দুটো সময়ের প্রায় 30 বছরের ব্যবধানে কি বদলে গেল। ঠিক বলেছো, ঠিক বলেছো। মিছিলের মুখগুলো বদলেছে, মিছিলের চরিত্র বদলেছে। একদম একদম, আমি এটাই বলতে চাইছি যে এটা যদি, আরে এটা আমার প্রস্তাব একটা আর কি। এবার চলে আসি দুঃখে কারণ। আপনার প্রথম দিকের কিন্তু সবচেয়ে বিখ্যাত উপন্যাস, তার কারণ এটি একাধিক ভাষায় অনূদিত হয়েছে। তো এইখানে আপনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন এবং আমাদের একটা ধারণা লেখকদের জীবন দর্শন, জীবনবোধ থাকে। আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে অত্যন্ত সাধারণ হতদরিদ্র মানুষদের মধ্যে যে দার্শনিকতা, মানে তাদের চিন্তা ভাবনার মধ্যে যে জীবন বোধ এবং জীবন চেতনা, জীবন দর্শন, সেটা আপনি দেখিয়েছেন। তো এইরকম কোন চরিত্র আপনি দেখেছেন বা দুঃখহরণ
আপনি দুঃখ হরণের মতো কোনো মানুষকে কি দেখেছেন বা উৎস কি? দেখো, আমার গ্রামে, আমি যেটা বললাম না, আমার গ্রামটা খুব বড়, এবং এই গ্রামে দুঃখে কাকা বলে একটা লোকই ছিল। আমরা তাকে দুঃখে কাকা বলি, এবং দুঃখে কাকা ওই নামেই ছিল। এবং এই যে মানুষটি ওই রকমই চেহারা, শীর্ণকায়, তার ওই যে যেটা পরে থাকতো কোমরে, বেশ লম্বা মানুষ, প্রায় 6 ফুটের কাছাকাছি। আর তখনকার দিনে ওই যেটা হতো ভাদ্র মাসে খাবার পাওয়া খুব মুশকিল হতো, মানে ওই যেটা বললো কাজ জুটতো না। এখন এখন যদি তুমি যদি আমার আবার দেখবে পরবর্তী সময়ে ঘর পরবর্তী কথায় উপন্যাসে আছে যে কৈলাসে, মানে ওই অঞ্চলটাতে গবাদির মহামারী হয়েছে। গবাদির মহামারী হয়েছে মানে তখন তার দুধ পাওয়া যাচ্ছে না। তার ফলে চাষও হচ্ছে, বা যেটুকু যা হয় সেটুকুও হচ্ছে না, বা কিছুই হচ্ছে না, মানুষ মারা যাচ্ছে। তখন এই গণেশ ক্রমশ রোগা হয়ে যাচ্ছে, মানে আমার ওখানে দেখা যাবে যে সে রোগা হয়ে যাচ্ছে, হাড় বেরিয়ে যাচ্ছে। কাজী খাওয়া না খাওয়ার উপর বুড়ি হবে কি মেদ হবে কি হবে সমস্ত তার উপর নির্ভর করে। কাজী ওই দুঃখে কাটার ওই যে চরিত্রটা, তার চেহারাটার মধ্যে ওই শীর্ণকায় ব্যাপার ছিল। এবং সেটাই আমার উপন্যাস যখন লিখতে গেলাম, আমার শুধু মনে হচ্ছিল ওই যেটা বললাম, আমার এটা কিন্তু চারণে প্রান্তরে আমি শুরু করেছিলাম গ্রামের ট্রেন দোষে, এটা শুরু করলো গ্রামের প্রান্ত থেকে। হ্যাঁ, এবং আমাদের গ্রামে কিন্তু ওই মুচিপাড়ার মদ কিন্তু প্রচুর তৈরি হতো, এবং সে প্রচুর গোটা সন্ধ্যেবেলায় মানুষজন যেত। এবং ওই আমাদের অনেকগুলো দোকান আছে, চা দোকান, ওই ওই মুচিপাড়ায় যাওয়ার জন্যে আলাদা চপ হতো। ওই চপটা একটু বেশি লঙ্কা দেওয়া হতো, একটু কড়া করে ভাজা হতো, কারণ মদের মানে চাটের চাট সঙ্গে। চাট মদের চাট। হ্যাঁ, এবং আরেকটা চাট খুব বিখ্যাত ছিল, ওই তোমার ওই ইয়েকে কলায়, ছোলা কলাকে সেদ্ধ করে একটু কালো মতো হয়ে যেত, জিরে লঙ্কা দিয়ে ভেজে দিল। অনেক সময় ইয়ে ছাগলের ভুঁড়িগুলো, ওই নলগুলো পেটে, ওগুলোকে ফ্রাই করে সেগুলো এই চাটের সঙ্গে দেয়া হতো। শাল পাতায় দিয়ে দিল চাটে, ভুঁড়িগুলো ফ্রাই করে নলগুলো, সেগুলো ওই চাটের সঙ্গে খাওয়া হতো। তো আমাদের গ্রামে এটা ছিল, এবং অনেককেই দেখতাম মাছের আমু। অনেকে আবার একটু সকালবেলায় 11টা আবার ওরা কিছুটা বিক্রি হতো, কেউ কেউ খেতে যেত। তো এইগুলো ছিল। তো আমার মনে হয়েছিল যে এটা একটা লেখা, এবং একটা কারণ, আর একটা কারণ বলি, সেটা সেই সময় আমাদের বামপন্থী লেখকরা না এই লেখার মধ্যে এত অথার্স ন্যারেটিভটা এত বেশি পাঠককে নিয়ন্ত্রণ করতে চায় যে অথারই সব বলে দিচ্ছে, বা চরিত্রদের ভূমিকা প্রায় মানে সেকেন্ডারি। তখন আমার মনে হলো একটা উপন্যাস তৈরি করা যায় না, যেখানে লেখককে সরিয়ে রাখা যায়, মানে অথার্স লেখক বিবরণটাকে বাদ দেওয়া যায়। তখনই আমার মনে হলো যে এই যে যদি এরকম একটা ফর্মকে ব্যবহার করি, এই ফর্মের মধ্যে তো লেখক ঢুকতে পারবে, কাজে ওদের কথাটা শোনা, মানে আমার ওই উল্টো, সেটা মিছিলের পর তো উল্টো কথাটা শুনতে চেয়েছিলাম, এখানেও ওই কথাটা। এবং এখানে কিছু কিছু প্রশ্ন আছে, যে যে প্রশ্নগুলো আসলে আমরা হয়তো সরাসরি নেই, কিন্তু আসলে দুঃখে তো দুঃখ হরণ তো প্রশ্নের উত্তর দিতে দিতে যাচ্ছে, পুরোটা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছে। কেউ একজন প্রশ্ন করছেন, তার উত্তর দিতে দিতে যাচ্ছে। এবং লেখককে সে কোনো কোনো সময় কিন্তু কাউন্টার করছে, যে প্রশ্নকর্তা, যে ওভাবে বসবেন না, ওভাবে আপনি পেচ্ছাপ করবেন না, আর বেশি মদ খাবেন না। তার মানে 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 চরিত্রে কিন্তু যদি এখানে লেখক ধরি, মানে, এবং ওই প্রশ্নকর্তার প্রশ্নগুলো রাখিনি, কারণ সেখানে আবার একটা সে ঢুকে পড়বে। এখানে আমি ওই কারণে এই ফর্মটাকে ব্যবহার। আপনি যেটা এক্ষুনি যেটা রামকুমার দা বললেন, যে এই যে লেখকদের ন্যারেটিভ, মানে লেখকের প্রত্যক্ষ উপস্থিতি বাদ দিয়ে যদি এটা ফর্ম করা যায়, এটা কিন্তু আমার মনে হয় আরো বেশি করে এসছে লেখকের নির্লিপ্তি, ভবতী ও নোঙ্গর চন্দ্র বিদ্যার যে চিঠিগুলো,
সেখানে কিন্তু লেখক একেবারেই নেই, দুঃখরণেও নেই, কিন্তু আমি ধরে নিতে পারি দুঃখে কাওড়ার ক্ষেত্রে একদিক থেকে লেখকের একটা সামান্য উপস্থিতি আছে প্রশ্নগুলো, যদি আমি কখনো কখনো ধরে নিই প্রশ্নগুলো লেখক করছে, উত্তরটা সে দিচ্ছে। কিন্তু এই নোঙ্গরচন্দ্র মিদ্যার যে লেখা, এখানে লেখক হিসেবে রামকুমার মুখোপাধ্যায়ের নির্লিপ্তি কিন্তু আমার ধারণা সবচেয়ে বেশি। আমি যেটুকু আপনার পড়েছি আমার মনে হয়েছে এতটা নির্লিপ্তি আসে না। আমি এখান থেকে জানতে চাইবো, এখানে যে চিঠিগুলো লিখছে, কি অদ্ভুত অদ্ভুত চিঠি, সোনিয়া গান্ধীকে চিঠি লিখছে, তারপরে লালকৃষ্ণ আডবাণীকে চিঠি লিখছে, তারপরে আমাদের সুভাষ ইয়েকে চিঠি লিখছে, আমাদের তখন বামফ্রন্টের যে শুক্রবর্তীকে, এরকম অজস্র চিঠি, বোধহয় অটল বিহারী বাজপেয়ীকেও চিঠি লিখছে। আপনি কি বিশ্বাস করেন রামকুমার দা, বাস্তবে এইরকম রাষ্ট্রীয় নেতাদের গ্রামের সাধারণ মানুষ চিঠি লিখতে পারেন? দেখো, প্রথম কথা হচ্ছে লেখকের কতগুলো স্বাধীনতা থাকে। তখনকার দিনে কিন্তু নেতা আর সাধারণ মানুষের মধ্যে কিন্তু এতটা দূরত্ব ছিল না, যে দূরত্বটা আজকে তৈরি হয়েছে। কারণ আমি জানি যে আজকে যত রকমের মানে ব্ল্যাক বোধহয় ব্ল্যাক ক্যাট থেকে শুরু করে যা তৈরি হয়েছে, ইন্দিরা গান্ধী কিন্তু প্রধানমন্ত্রী থাকার সময় আমাদের আরামবাগ থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় কিন্তু তিনি হুড খোলা গাড়িতে গিয়েছিলেন, যেটা দেখবে ভবনগরচন্দ্রের মধ্যে রয়েছে যে দুর্গাদাস মুখোপাধ্যায় আমাদের ডাক্তার হয়তো শেষ পরীক্ষাটা দেননি, কিন্তু চিকিৎসা করতেন। কংগ্রেসের তিনি একবারে নেতা, মানে কংগ্রেস আমাদের স্বাধীনতা আন্দোলন করেছেন আর পরীক্ষা দেওয়া হয়নি, কিন্তু ডাক্তারি মানুষের চিকিৎসা করতেন, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। সে কি করলেন, মানে সে কিন্তু দাঁড়িয়ে রইলো, একটি মালা ইন্দিরা গান্ধীর গলায় কিন্তু কংগ্রেসের নেতা গাড়ি থামলো এবং তিনি একটি মালা পরালেন। কেউ কিন্তু দেখলো না যে মালাটাতে বোম বাঁধা আছে কিনা, কারণ সেটা তো রাহুল গান্ধীর সময় নয়, ওই সময় কিন্তু আলাদা সময়। এবং তখন কিন্তু এতটাই সম্ভব একজন আমার অঞ্চলে ইউনিয়ন বোর্ডের নেতা দেশের প্রধানমন্ত্রীকে মালা পরিয়ে দেয়। এবং ঘটনাটা এটাও সত্যি, যেটা আমি ওখানে লিখেছি। এবার তার বাড়ির কাজের মেয়েটি, সে তো এসে দেখেছে যে ডাক্তারবাবু তার বাড়ির কর্তা ইন্দিরা গান্ধীর গলায় মালা পরিয়েছে। এবার সে সেটা যে তার বউকে বলে দিল যে তোমার বর পরিয়েছে। এবার তার বউ বাড়ির শাড়ি ছেড়ে ভালো শাড়িটি পরে বাপের বাড়ি চলে গেল, কারণ তার বর অন্য কারো ঘরে মালা দেবে এটা তো কোনো মানতেই পারছে না। কাজে এই যে গ্রামীণ যে সংস্কার, তার সঙ্গে রাজনৈতিক, কাজেই বলতে পারো যে আর ভবতীয় নঙ্গরচন্দ্র কিন্তু, ওই নঙ্গরচন্দ্রটা কিন্তু আমার গ্রামের একটা বড় আমাদের তো সাধারণত গ্রামের বাড়িগুলো বড় হয়, কারণ অনেক এর ঘরের ভেতরেই কিন্তু অনেক সময় গোয়াল হয়, অনেক সময় ধান পালুই করতে হয়, তাছাড়া জাম গাছ থাকে, তারপরে ঢেঁকি থাকে, এইসব থাকে। তো আগে থাকতো, তো তার ফলে দেয়ালটা খুব লম্বা এবং তাতে ওই মাটি দিলে তো খুব পরিষ্কার, চালগুলো চকচকে হয়। আর আলকাতা দেওয়ার সময় আলকাতা বেড়ে গেছে, তখন সে ওখানে লিখেছিল নঙ্গরচন্দ্র মেদ্দা, মানে নিজের নামটি লিখে দিয়েছে নিজের বাড়ির নাম। আর তার নিচে বড় বড় অক্ষরে নঙ্গরচন্দ্র মেদ্দা, আর তার মধ্যে নপুরচন্দ্র ভাগনা ছিল, তার নামটি দিয়েছে। এবারে আমি দেখছি যে ওখানে কেউ হাত দিতে পারবে না। তো তারপরে তখন ভোট চাইতে যাচ্ছে, যেটা জগন্নাথ কলি হোক আর অক্ষয় কলি হোক আর কমিউনিস্ট পার্টির কারো নামই হোক, সেটা তো ওর থেকে ছোট করে লিখতে হবে, কারণ ও তো প্রায় অর্ধেকটা দেয়াল দখল করেছে। কাজে ওই যে নঙ্গরচন্দ্র যে এতটা স্পেস নিল, এবং তখনকার দিনে কিন্তু এরকম মানুষ বিশ্বাস করতো নেতাকে চিঠি লিখলে কাজ হয়। দেখবে সে সময় এখনো দেখবে কিছু মানুষ খবরের কাগজে চিঠি লেখে যে এটা সরকার দেখবে, সরকার চিঠিটা পড়বে, পড়ে আমার ব্যবস্থা নেবে। অনেক ক্ষেত্রে কিছুই হয় না, কিন্তু তবু তখনকার দিনে কিন্তু এগুলো করতো, মানে সরকার লক্ষ্য করতো কে আমাদের কাজের কি সমালোচনা করবে। এখনকার দিনের মতো নয়, কে কি বললো আমার বই গেল,
এটা নয়, তখন ছিল গণতান্ত্রিক পরিবেশটা তখন অনেক ভালো ছিল। এখন তো জনগণের উপর আস্থাও কমে গেছে, তার ফলে ভোট এখন আর ভোটের উপর নির্ভর করে না। ক্ষমতাসীন দল অনেক সময় তাদের ভোট বাহিনী থাকে, বুথ দখল করে, জনগণের মানুষের উপর আস্থা চলে গেলে যা হয়, তার ফলে নঙ্গরচন্দ্রের ওই জায়গাটা তো এখন পড়বো। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই চিঠিটা লিখছি, পড়া না পড়া সে পরের প্রশ্ন, কিন্তু এই অনুভব করছি এটা হতো। এবং চিঠির ভেতর দিয়ে তার নিজের যে ভাবনা চিন্তা প্রকাশ করছে, এবং কত সহজ ভাবে একজন বড় নেতাকে, রাজনৈতিক নেতাকে যেন একদম মানে পাশের বাড়ির লোক ভেবে দিচ্ছে। এখানে এখানে একটা জিনিস মনে পড়ছে রামকুমার দা, আপনার ইন্টারেস্টিং, আমি এক্ষুনি ভাবলাম ওটা বেশ কিছু লেখা কিন্তু খবরের কাগজ থেকে উঠে আসছে। যেমন ধরুন ওই যে বাঙালির ডানা, সেখানে একটা খবরের কাগজের রিপোর্টিং থেকে আপনি রিপোর্টার্সটার উৎস পেলেন। মিছিলের পরে আজকাল একটা নিউজ বেরোলো, ওই ব্রিগেডে পদ হারিয়ে গেছে কয়জন, এটা বঙ্গচন্দ্র মিত্রার যে চিঠিগুলো, এর তো খবরের কাগজের ভঙ্গিতে আপনার ভাইটাল তিনটে উপন্যাসের সঙ্গে কিন্তু, মানে আমি বলতে চাইছি এটা নিউজ পেপার লিটারেচার যা বলা হয় আর কি, বলা যায় যাকে ইংরেজিতে নিউজ পেপার লিটারেচার বলা যায়, এইভাবে কিন্তু দেখা যেতে পারে। আমি এটা আগে ভাবিনি, এক্ষুনি ভাবলাম। এরপরে চলে আসি আপনার আরেকটি গুরুত্বপূর্ণ উপন্যাস এবং বিখ্যাত উপন্যাস। গুরুত্বপূর্ণ উপন্যাস সবসময় বিখ্যাত হয় না, কিন্তু ধনপতির চর বিখ্যাত অন্য একটি কারণে, কারণ এটার জন্য আপনি পুরস্কার পেয়েছিলেন। তো ধনপতির সিংহল যাত্রা, আমি সরি সিংহল যাত্রা আমি ভুল বলেছিলাম। আমি কিন্তু এর আগে আমার আর একটা উপন্যাস আছে, সেটা হচ্ছে কথার কথা, যেটা উত্তর পূর্ব ভারতে আমি কথার কথা আমি পড়েছি, কথার কথা পরে আসবো, কারণ আমি এটার সঙ্গে এই যে ভারতীয় বা অন্যান্য যে অনুবাদ গুলো আপনি করেছেন একসঙ্গে ওটা নিয়ে আলোচনা করব। কথার কথা আমি পড়েছি, এবং সেই বিশেষ করে উত্তর পূর্ব ভারতের যে লোকায়ত লোক জীবনের নানান আঙ্গিক নিয়ে আমি সেমিনারের একটা ঢং ওখানে আসবো সেটার আগে। তো এই ধনপতির সিংহল যাত্রা নিয়ে আমাদের প্রথম প্রশ্ন, তার তো নৌকো ডুবে গেছে, এখানেও একটা নৌকো ডুবির কথা আছে, এবং যদি একটি নৌকো, 6টা নৌকো ডুবে গেলেও একটা নৌকো নিয়ে যে যাত্রা আধুনিক। আমি প্রথম যেটা জানতে চাইবো যে আপনি কি সত্যি বিশ্বাস করেন যে ইংরেজদের আসার আগে, 19 শতকের আগে আমাদের বাংলায় নবজাগরণ ঘটেছিল? আমি তো বিশ্বাস করি যে ওটা, আমরা তো কলোনাইজড, 19th সেঞ্চুরি যে কলোনাইজড, এবং তাতে আমাদের কালচার, তাতে আমাদের সংস্কৃতি, তাতে আমাদের অর্থনীতি তো খুব বড় ধাক্কা খেয়েছে। কিন্তু যেটা 16 শতকের যে নবজাগরণ, যে সময় চৈতন্য এসে আমাদের ধর্মীয় নবজাগরণ ঘটালে, যে সময় এসে দূর সমুদ্র বাণিজ্যে গেল, সেই সময়টাতে বাঙালি তো একটা কৃষিতে যে বিশাল পরিমাণ উন্নতি করেছিল, কাজেই ওই 16 শতাব্দীতে একটা সত্যি সত্যি নবজাগরণ হয়েছিল। এবং সেই সময় আমাদের সাহিত্য, তখন তো ওই সময়ই তো আমাদের চণ্ডীমঙ্গল লেখা হচ্ছে, এতগুলো মঙ্গল কাব্য, মানে এটা একেবারেই বাঙালি নিজস্ব পদ। মঙ্গল বাক্য আমাদের অনুবাদ সাহিত্য কিন্তু মূলত আমাদের পদ নয়, ওটাকে নিয়ে আমরা ব্যবহার করেছি। তার আগে কিন্তু মহাকাব্য ছিল, কিন্তু আমরা আমাদের মতো মহাকাব্য তৈরি করলাম। মঙ্গল কাব্য তো নতুন একটা পদ বাঙালি তৈরি করে ফেললো, এবং কত রকমের খাদ্য তৈরি হয়েছে। আমি শুধু বলতে চাইছি, ওই সময় খাদ্য, যেটা চণ্ডীমঙ্গলে খুব ভালো বিবরণ পাওয়া যায়, কত রকমের পোশাক, এই যে পায়রার জন্য যে ধরনের তারা খাঁচা তৈরি করাচ্ছে, যেভাবে নৌকাগুলোকে সাজাচ্ছে, মানে এই যে প্রত্যেকটা জিনিস, নবজাগরণ ছাড়া পোশাক, খাদ্য, চিন্তা ভাবনা, সাহিত্য এই জায়গায় পৌঁছতে পারে। এবং বাঙালি সেটা একবারে নিজস্ব ভাবে সেই কাজটা করেছে। কাজে আমি চেয়েছিলাম আমি প্রি কলোনিয়াল একটা উপন্যাস লিখব। সেই জায়গা থেকেই আমার, কারণ যেটা বলছিলাম যে ওই আমি যখন ইন্ডিয়ান রাইটিংস ইন ইংলিশ পড়ছিলাম, তখন বারবার দেখছিলাম
যে আমাদের চিন্তা ভাবনা কতটা ব্রিটিশদের অনুকরণে হয়েছিল। যেটা মেকলের যে মিনিটস, সেখানে কিন্তু বলছে আমাদের মতো ভাববে, আমাদের তার মানে কোথাও একটা, যেমন ধরো পোশাকটাতে কি অদ্ভুত ভাবে আমরা বদলে গেলাম, মানে একেবারেই তো আমাদের পোশাক প্যান্ট শার্ট হয়ে দাঁড়িয়েছে। বিশেষ কিছু পর্বে পোশাকটাই পুরোটা ইংরেজ শাসন এসে আমাদের বদলে দিয়ে গেল। আমাদের খাওয়ার গরমটা বদলে দিয়ে গেল। দেখবে কিছুটা আমার ইয়ের মধ্যেও আছে, মিছিলের পরেতে এই প্রশ্নগুলো উঠেছে। আমাদের চেয়ার টেবিল ছাড়া খাওয়া হয় না, এগুলো ছিল না। চৈতন্য চট্টোপাধ্যায়ের লেখার মধ্যে আছে যেগুলোকে বাদ দাও, আবার বসো কলা পাতার সামনে, বসো মাটিতে। কাজে কোথাও আমাদের লেখা দেখেছো তুমি ইংলিশ মিডিয়াম কিভাবে আমাদের ভারতবর্ষে আমাদের যেসব নিজস্ব ভাষা স্কুলগুলোকে কিভাবে অবলুপ্ত করে দিচ্ছে। মানে কোথাও একটা এই ঘটনাটা তো একটা ঘটনা যে ঘটছে। কাজে আমি তার বিকল্প একটা জায়গা থেকে উপন্যাসটা লিখবো ভেবেছিলাম, যে আমি আর একটা নবজাগরণের কথা একটু আমি শোনাবো, সেই জায়গা থেকে লেখা। আর ওই যে লড়াইয়ের কথা বলেছেন, যে লড়াইয়ের কথাও বলেছেন যে টলমল নৌকোয় কি করে যায় এখানে। আচ্ছা, আপনি যে আপনার কথা সূত্রে একটা কথা বলি আমি, তাহলে আমি যদি ধরেই নিই যে সমস্ত দিক থেকে যথেষ্ট এগিয়ে গিয়েছিল আমাদের বাংলা, তাহলে এখন যে আমরা একটা কথা বলি যে মধ্যযুগীয় মানসিকতা, মধ্যযুগীয় মানসিকতাকে আপনি আধুনিক মানসিকতার সঙ্গে কিভাবে আলাদা করবেন? এই মধ্যযুগীয় মানসিকতা কথাটা বলার মধ্যেই এটা কলোনিয়াল ইনফ্লুয়েন্স রয়েছে। আসলে কোথাও একটা ইংল্যান্ডের মধ্যযুগে অন্ধকারের জায়গা ছিল বলে আমরা আমাদেরটাও বলে দিলাম, এবং আমাদের যেটা আমরা শেকড়হীন হয়ে গেছিলাম বলে আমরা ওটাকে অস্বীকার করতে চেয়েছি। তুমি দেখবে খুব ভালোভাবে একটা বিখ্যাত কাজ আছে, একবারে সব্যসাচী ভট্টাচার্যের সম্পাদিত কাজ, যে মধ্যযুগের নানা ক্ষেত্রে কি আমরা অর্জন করেছিলাম। এটা খুব গবেষণা, অনেক রকমের সেই চিন্তা ভাবনা তার মধ্যে ফুটে উঠেছে। কাজে এইটা ঘটনাটা হয়েছে কি জানো তো, ওই 19 শতকের ওই জায়গা থেকে আমাদের শিক্ষা সংস্কৃতির এমন একটা সূচনা হলো, আমরা ওই আগের যুগটা ইংরেজরা বলেছিল বলে আমরাও বিশ্বাস করে গেলাম। আমরা আচ্ছা কি করে হবে বলতো, আমার আনন্দ পুরস্কারের দিনেও এক কবি এই কথাটাই বললেন, হ্যাঁ তখন কিছুই ছিল না। আরে ওই বৈষ্ণব পদাগুলি ওইগুলো কি ছিল, ওগুলো কি কিছু পাঠ্য না অপাঠ্য? আগে সেটাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে লাইন নাই, এই যে লাইনটা, এটা তো কত মানে আজকের আধুনিক কোন সবকিছুকেই ছাড়িয়ে যায় এই একটি লাইন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। রবীন্দ্রনাথ যে সংকলন করছেন ও পদাবলী, আচ্ছা এই যে মঙ্গল কাব্যগুলো, সেগুলো এই যে এত ভাবে যে কৃত্তিবাস কাশিরাম যে এগুলো তৈরি করলেন, এগুলোকে আমি কি আসলে কোথাও ওই চোখটা যেহেতু আমি চোখটা মনটা যেহেতু আমার ওই সমুদ্রের ওপারে রয়েছে, সেই জন্য নিজের এই দেখাটাও গুলিয়ে গিয়েছিল। সেগুলো পরিবর্তন যা কিছুটা হয়েছে, এবং ব্যাপারটা হয়ে গেছে আমরা এমন একটা কিছু তৈরি করতে চাইলাম, মানে গঙ্গার এদিক আর ওদিক দুটো অংশ হয়ে গেল, যেটা বলা হয় মানে আসলে ক্যালকাটা আর কলকাতা দুটো আলাদা হয়ে গেল। এই যে একটা ঘটনা হলো গঙ্গার এপার আর ওপার, এটা তো হওয়ার কথা ছিল না। কারণ নবদ্বীপ ছিল, আমার ভট্টপল্লী ছিল, আমার ওদিকে শ্রীহট্ট ছিল, আমার তো এগুলো সব কেন্দ্র ছিল। উত্তরবঙ্গের নানা অংশে ছিল এই প্রতিষ্ঠানগুলো, রাজশাহী ছিল, এইগুলো বিদ্যানগর ছিল। অথচ আমরা বলছি মধ্যযুগে কিছু ছিল না। এটা হয় কি? বিষ্ণুপুর ছিল। এই উপন্যাসে আমরা দেখছি যে আপনি একটিও ইংরেজি শব্দ স্বাভাবিকভাবে ব্যবহার করেননি, আপনার অধিকাংশ লেখাই নেই, কিন্তু তবুও সেটাতে খুব একটাও ইংরেজি শব্দ নেই, এবং গদ্যটা কোথায় যেন কবিতা হয়ে গেছে। আপনি কি কবিতা লেখেন এখনো? কবিতা লেখা হয় না, কবিতা লেখা হয় না, কিন্তু আমি বিশ্বাস করি
যে কথা গদ্য মানে তাকে কোথাও একটা, ধরো ধরো ওই যে ওখানে যে অনেক পুরনো শব্দকে ফেরত আনলাম, কারণ মধ্যযুগের পরিবেশটা যদি আমি তৈরি করতে চাই, এখন ব্যাপারটা হচ্ছে সত্যজিৎ রায় যখন ঘরে বাইরে করলেন, তিনি তো সিগারেটের যে কেসটা সেটাও তো তিনি 19 শতক থেকে নিয়ে এলেন, বা 20 শতকের শুরু ওই পর্বটা থেকে। কাজী যা করতে হয় তখন তো সেখানেই ফিরতে হয়। আমি কাজে আমি 16th সেঞ্চুরিতে, অথচ আমার ভাষার মধ্যে সেটা থাকবে না, শৈলীটা তো তৈরি হতে হবে, ওই আদলটা আনবো, আমি নিশ্চয়ই ওটা ফিরতে পারবো না। কাজেই আর একটা জিনিস জানো তো, আমাদের ক্রিয়াপদটা না আমাদের বাংলা ভাষাকে বড় দুর্বল করে দেয়, মানে খেলাম গেলাম শুলাম। কাজেই আমি যেটা চেষ্টা করেছিলাম, এই ক্রিয়াগুলোকে যতটা সম্ভব বাদ দিয়ে বাক্য তৈরি করতে, যাতে সে তাই কবিতা, তাই তাই এতটা এতটা পোয়েটিক ফ্লেভার এসেছে। মানে কোথাও যেন একটা জমাট ব্যাপার হয়, হ্যাঁ, জমাট, মানে এই জিনিসটা আনতে চেয়েছি। ধনপতির সিংহল যাত্রা নিয়ে আমার শেষ প্রশ্ন। মধ্যযুগ নিয়ে আপনি লিখছেন, বুঝলাম সে সময়ের নবজাগরণের কথা বলছেন, বাণিজ্যের কথা বলছেন। চাঁদ সদাগরের মতো একটা লড়াকু চরিত্র থাকতে আপনি ধনপতির মতো একজন চরিত্রকে বেছে নিলেন কেন? আপনার কেন পক্ষপাত মধ্যযুগের ওই চরিত্রটার প্রতি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে চাঁদ সদাগর চরিত্রটার মধ্যে কেমন যেত, এটা হেতালের লাঠি নিয়ে সে শুধু ঘোরে। এ নায়ক হবে কি করে, যার মধ্যে প্রেম নেই, যার মধ্যে নারীর প্রতি কোনো টান নেই, যার খাবারের প্রতি কোনো বিলাস নেই, যার নৌকার কোনো আলাদা সৌন্দর্য নেই, যে যখন চাঁদ উঠেছে, যখন সেই চাঁদ দেখে যার মনে হচ্ছে এখানে কোনো রমণী নেই, তাহলে এই দ্বীপটার সৌন্দর্য কোথায়? কাজে কোথাও না কোথাও আমাকে চরিত্রটা এইরকম হবে, বর্ণময় হবে, তা না হলে সে আমাকে আকর্ষণ করবে কেন? আর ও শুধু মনসার পেছনে ছুটছে, হাতিরে সাপ মারবো, এটা তো হতে পারে। ব্যাপারটা হচ্ছে একটা নায়ক তো সব দিক দিয়ে লড়াইও করবে, প্রেম করবে, ভালোবাসবে, সে ক্রীড়া করছে, পায়রা ওড়াচ্ছে, সবটা মিলেই যে আমি এভাবেই জীবনটাকে দেখি। মানে ওই কবিতা হয়েছে, এটা আছে না, আমার কি কুষ্ঠ হয়েছে যে সবসময় হাতটা মুঠো করে রাখবো, তা তো নয়, হ্যাঁ, দিব্যি তো হ্যাঁ, হ্যাঁ, নয়। হ্যাঁ, হ্যাঁ, সুভাষ সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, আমার হাতে কি কুষ্ঠ হয়েছে সবসময় মুঠো করে রাখবো, আমার মুখে কি চোখ বাঁধা আছে সবসময় গাক গাক করবো। সুভাষ মুখোপাধ্যায়ের শেষ দিকের কবিতা, তো 90 পরবর্তী কবিতা। এখানে ঠিকই ঠিকই। আর যদি আপনি এখন কথা বলতে বলতে মনে হচ্ছে শাসনাগরকে নিয়ে উপন্যাস লিখলে সেটা রাজনৈতিক উপন্যাস হতো, খুব ভালো একটা রাজনৈতিক উপন্যাস হতো হয়তো আপনি যদি লিখতেন। এবার চলে আসি আমরা হরপার্বতী কথা। একদম প্রথম দিকে আপনি বলেছিলেন যে আমরা তো রসিকতা করতাম, রগড় করতাম ঠাকুর দেবতাকে নিয়ে, যখন আমরা কলোনি হইনি, মানে পরবর্তীকালে ইংরেজরা আসার পরে খ্রিস্টীয় পাপ চেতনা, ভিক্টোরীয় ইত্যাদি ইত্যাদি সব চেপে গিয়ে সব গোলমাল হয়ে গেল। নাহলে বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন আমাদের লেখা হয়েছে। আমরা যৌন আরাধনা করি, উপাসনা করি, তো সেইটা এই জায়গায়। এবং আমরা যেটা বলি যে শিব বলতে আমাদের তো দুটো শিব, একটা পৌরাণিক শিব, একটা লোকায়ত শিব। আমরা সাধারণভাবে লোকায়ত শিবের প্রতি আমাদের একটা পক্ষপাত, এবং যাকে নিয়ে আমরা রগড় করি, ইয়ার্কি করি, তিনি লোকায়ত শিব। যদিও আপনার এই হর পার্বতীতে কিন্তু লোকজ জীবন আছে, যে শিবের কথা বলেছেন সেই অর্থে লোকায়ত শিব নয়, মানে যিনি কোচিনীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, সিঙ্গাভোগে কোচিনীদের আহ্বান করছেন, সেই শিব নয়। এখানে আপনি দুটো পর্বের কথা আছে যে পার্বতী বিয়ে করে কৈলাসে আসছে। আপনি একটু আগে বলেছিলেন যে কৈলাসে খাবার দাবারের প্রসঙ্গ, তখন বলেছিলেন একটা গ্রাম দেখতে দেখতে আসছে, এবং যে জার্নি, মানে বড়লোকিয়ানা থেকে, প্রাচুর্য থেকে দারিদ্র্যের প্রতি যে যাত্রা, যে দারিদ্র্যের কথা আমরা প্রথম পর্বের আলোচনা করেছি আপনার ওই গল্প প্রসঙ্গে, এখানে একটা একটা অনুষঙ্গের কথা বলি। অন্নকূট উৎসব হচ্ছে সেখানে, সেই উৎসবের দিন পার্বতীর কাছে তিনি মানে খেতে আসছেন, মানে শিব ভিক্ষা করতে বেরিয়েছেন এবং পরবর্তীকালে সেখানে এলেন। আমার একটা যে মানুষটা ফসল ফলাচ্ছে কিন্তু সে ভোগ করতে পারছে না, আমার পড়তে পড়তে মনে হচ্ছিল এই যে মা ফলে সুকথার জন্য, মানে কর্মে অধিকার আছে কিন্তু ফলে অধিকার নেই।
গীতার এই দর্শনটা কি আপনাকে প্রভাবিত করেছিল কোনোভাবে? হ্যাঁ, কোথাও মানে এইটা অবশ্যই যে ওই যে আমি উপার্জন করেছি সেটা ভোগ করছি, এর মধ্যেও কোথাও একটা আমিত্ব থেকে যায়। কিন্তু শিবের যে প্রশ্নটা, মানে পার্বতী তাকে কৃষিজীবী করেছে কিন্তু তাকে ভিক্ষাজীবী থেকে আলাদা করতে পারেনি। কারণ এই যে ভিক্ষাটা, এই সে কিন্তু নিজের অন্যের দানটুকুকে সে গ্রহণ করে, কিন্তু সে যেটা নিজে করে সেটা কিন্তু অন্যের ভোগের জন্য করে। এই যে কোথাও যদি এটা এটা একবারই আমি মনে করেছি এটাই আমার ভারতীয় দর্শন, এটাই শিবের দর্শন। শিবের শিবের এই যে ভিক্ষা করা, এই শিবের ভিক্ষা করা কিন্তু মানে আসলে তার শিবের দর্শন, যেটা আমি বারবার ওখানে একটা কেন ভিক্ষা শিব করছে, ওই যে ভারতবর্ষে কিন্তু ভিক্ষারও নানা রীতি ছিল। কিন্তু আমি একটা ওই উপন্যাসে একটা অংশে আছে যে আসলে কোথাও তো শিব যেটা বারবার চেষ্টা করবে, সেই শিব যে নিজেকে সবার মধ্যে মিলিয়ে দেওয়া, মানে আসলে নিজেকে অনন্ত করে তোলা, বা যেটা শিব বলতে নিজেকে অসীম এবং অনন্তে মেলানো, যে রবীন্দ্রনাথের গানে আছে যে তোমার যেখানে তোমারও অসীমে, এই যে তোমারও অসীমে এখানে আমাকে যুক্ত করা। ঠিক তুমি যে কথাটা বলেছো যে আমি ওটাই ভেবেছিলাম, ওটাই আমায় কাজ করেছিল, যে আসলে কর্মটা করব, ভোগটা নয়। আর আমি তো অন্য যেটুকু আমাকে দেবে, ওই যে বুদ্ধ বলেছিলেন যে দু হাতের যখন তালু জোড়া করলে যতটুকু খাবার ধরে সেটুকুই তোমার একদিনের, সেটুকু তুমি গ্রহণ করবে, সে রান্না করেই করো যাই করো, কিন্তু ওটা তোমার একদিনের ভোজ্য, একদিনেই ওটা তোমার ভোজ্য, তার বেশি। এই যে ভারতীয় দর্শন, এই যে বাঁচা, এটাই এবং শেষ পর্যন্ত তিনি পার্বতীকেও ওই জায়গায় এনেছেন। হিমালয়ের কন্যা পার্বতী যে প্রাচুর্যের মধ্যে বড় হয়েছেন, সে ধীরে ধীরে শিবের সঙ্গে এসে তিনিও সেই মানে প্রায় ভিক্ষাজীবী না হলেও সমস্ত কিছু ত্যাগী ত্যাগী হয়ে গেলেন। এই জায়গাটা তিনিও এসেছেন। এবং তার মধ্যে আদিবাসী গ্রামের মানুষগুলোর ঠিক। সঙ্গ, এটা কিন্তু তাকে আবার অনেকটা বদলেছে। ওই যে তাদের তো বিরাট কিছু তাদের অবস্থা নয়, তো তারাও কিন্তু যেভাবে পার্বতীকে আপন করে নিয়েছে, ভালোবাসা দিয়েছে, সেই যে, এবং মেনকা কিন্তু শিবকে গ্রহণ করতে পারছে না তার দারিদ্রটা, কিন্তু এরা কিন্তু এতে মানসিক দারিদ্র নেই, যা আছে তাই কিন্তু দিয়ে শিব এবং পার্বতীকে তারা কিন্তু বর এবং বধূকে তারা কিন্তু ভালো রাখতে চেষ্টা করেছে। আসলে ভারত দর্শন, এবং আমার একটা কথা মনে হচ্ছিল উপন্যাসটা পড়তে পড়তে, যে ভারতবর্ষের যে মানবিক মানচিত্র, সেইটা বোধহয় এই উপন্যাসে অন্যভাবে প্রকাশিত হয়েছে। এবং ভারত যাত্রা, আসলে ধনপতির সিংহল যে যাত্রাতে যদি বাংলার কথা থাকে, এখানে ভারতের কথা। এবং আপনার শেষ উপন্যাসের কথায় আসবো, জোবের সঙ্গে বাক্যালাপ। ইন্টারেস্টিং, এইটা আপনার এই কিছুদিন আগে প্রকাশিত হয়েছে উপন্যাস আকারে, কিন্তু আপনি লেখা শুরু করেছিলেন সবার আগে, অন্তত 30 বছর আগে আপনি এই উপন্যাসের প্রথম অংশ লিখেছিলেন, তাই তো? তখনই কি রামকুমার দা, তখনই কি আপনি ঠিক করে ফেলেছিলেন যে এরকম অনেকগুলো পর্ব লিখে পরবর্তীকালে একটা উপন্যাসের ফর্ম দেবেন? না 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 না, ওই একটা লিখেছিলাম, আবার পরে মনে হচ্ছে এই তো একটা এলো, আর একটা লিখি, এই করতে করতে বাড়তে 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 ওটা হয়ে গেছে এভাবে। আর ওই 300 সাড়ে 300 বছরে এক জায়গায় ঢুকে গেছে, এই সবটা মিলেই আমার মনে হয় এটাও একটা ফর্মের দিক থেকে দেখবে, আমি এটা চেষ্টা করেছি। এটা কিন্তু একবারে ভারতীয় লোক আমি হ্যাঁ, আমি প্রত্যেকটা ফর্ম নিয়ে এটা আসবো। এবং এখানে কি যেটা ইন্টারেস্টিং, এখানে প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্য, মুখুজ্জে, আমি ধরে নিচ্ছি রামকুমার মুখুজ্জের সঙ্গে সেই জোব, যার ঘড়ি এখন 4 ঘন্টা এগিয়ে থাকে, তাই সে রাত 12টার সময়, 1টার সময় ডিনার করে, যে জোব, সেই, এবং সেই জোব ইন্টারেস্টিং আপনি যেটা বলছেন, যে জোবের হাত ধরে আমরা আধুনিক হয়েছি, মানে কলোনি
তো শুরু হলো, কলকাতা শুরু হলো। তার হাত ধরে তিনি যে কথাগুলো বলছেন, যে উদ্ভট কথাগুলো বলছেন, বারবার প্রি কলোনিয়াল পিরিয়ডে যাওয়ার একটা কথা আছে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, আমি গল্পের পর্বে প্রশ্নটা করিনি, এখনই করি। আপনার লেখায় একটা সময় যারা হাসির গল্প লিখতেন তার মধ্যে অন্যতম একজন আপনি। গত প্রায় 20 বছরে, 15 বছরে আপনার হাসির গল্প আপনি সেভাবে লেখেন, বা লিখলেও আমার চোখে পড়ে, তাও হতে পারে। কিন্তু আপনার উপন্যাসগুলোতে, বিশেষ করে এই 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 শেষ উপন্যাস যেটার কথা বলছি, জবের সঙ্গে বাক্যালাপে, কিন্তু সাংঘাতিক রকম ওই স্যাটায়ার, তীব্র স্যাটায়ার আসছে, উইট আসছে, কখনো কখনো হিউমারও। তাই জব, যিনি, যার হাত ধরে আমরা আধুনিক হলাম, অনেকটাই কলকাতা হলাম, তথাকথিত আধুনিক, কোট আনকোট, আজকের আলোচনা এটা কোট আনকোট বলতে হবে, তিনি এটা অন্য জায়গায় যাত্রার কথা বলছেন। কখনো গরু রাখবার কথা বলছেন, মেট্রো যে জায়গাগুলো সেখান দিয়ে, নানান গল্প যারা পড়েছেন তারা জানেন। তো এইটা এখানে জগবন্ধু ঘোষের ছাত্রের কথা বলা আছে, তার সময়ে যাওয়ার কথা বলা আছে। তিনি কি সুনীত কুমার চট্টোপাধ্যায়? হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, এবং এই প্রাক, এই ব্যাপারটা আপনি বলুন, যে প্রি কলোনি, আমরা এতক্ষণ আলোচনায় যদিও বোঝা গেছে, মানে এর উত্তরটা অনেকটাই আমরা পেয়েছি ধনপতি সিংহল যাত্রা সম্পর্কে আপনি যা বলেছেন। তো এখানেও দেখা যাচ্ছে যে প্রাচ্য পাশ্চাত্যের মিলনের ক্ষেত্রে যে মিলন ঘটাচ্ছে, সেখানেও ওই প্রি কলোনিয়াল সময়ে যাওয়ার একটা, মানে সেই মধ্যযুগে যাওয়ার একটা কথা আপনি বলেছেন। এটা আপনি কতটা বিশ্বাস করেন, এবং আপনার জীবন দর্শনের সঙ্গে এর সম্পর্ক? হ্যাঁ, মানে আমি আমি যেটা বলতে চাইছি, আধুনিকতাটা চাইছি, কিন্তু আমি সেই আধুনিক, মানে কারু, দেখো দুটোর মধ্যে আমি কারো কাছ থেকে নিচ্ছি, এটার আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তার টার্মস, কলোনিয়ালের নিয়মটা হচ্ছে তার টার্মসে নেওয়া, মানে বিদেশি শাসকের টার্মসে আমাকে নিজেকে বদলাতে হবে। এটা কিন্তু সাধারণ বিনিময় নয়, কারণ তার আগেও কিন্তু বাণিজ্য করতে পৃথিবীর নানা দেশ থেকে মানুষ কিন্তু ভারতবর্ষে এসেছে, এই বঙ্গদেশেও এসেছে, তাই সেই বিনিময়টাতে আমাদের অসুবিধা হয়নি। কিন্তু শাসক যখন তার টার্মসে আমাকে বদলাতে চায়, তার ভাষাতে আমাকে পরিবর্তন করতে চায়, তার এবং সেখানে সে অদ্ভুত, সেই শাসক যাকে আমি ভাবছি একেবারে সে উচ্চ সভ্যতায়, সে কিন্তু তার তার দেশের লোকজনের যা আইনে সে যা সুবিধে পাবে, সে কিন্তু কলোনির লোকদের সেই সুবিধা দেয়নি। কলোনির লোকদের বিচার আলাদা, আবার তার নিজে একই দোষের জন্য দুটো আলাদা তফাৎ লক্ষ্য করবে। যেখানে কলোনাইজেশন হয়েছে, বহু দেশ কিন্তু আফ্রিকা নিজের ভাষা হারিয়ে ফেলেছে, নিজের খাবার হারিয়ে ফেলেছে, তার সভ্যতার রুট হারিয়ে ফেলেছে। আমাদের খুব প্রাচীন সভ্যতা বলে আমরা কিন্তু এটাকে রক্ষা করতে পেরেছি। আমার আমার ইউরোপের কাছে নিচে কোনো অসুবিধা নেই, অবশ্যই নেব, কেন নেব না পৃথিবীতে। আমি কিন্তু বলছি না আমি পেছনে যাচ্ছি, আমি কিন্তু বলেছি আমি প্রি কলোনিয়াল পিরিয়ডে আমার যা রুট ছিল, সেই রুটটা থেকে আমাকে আলাদা করা যাবে না। আমি কিন্তু ওই অতীতটাকে নিয়েই আমি বলবো, মানে আপনার ঐতিহ্যকে, শিকড়কে, শিকড়কে ছোঁয়া, শিকড়কে ছুঁয়ে দেখার চেষ্টা, হ্যাঁ, শিকড়ের অন্বেষণ, এইটাকে নিয়েই আমি চলবো। তার কারণ হচ্ছে ইউরোপিয়ান রুলের ওই পিরিয়ডটা, কারণ তাহলে আমি অনেক কিছু হারিয়েওছি। কিছু শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে পশ্চিমের যে অগ্রগতি হয়েছে সেটা পেয়েছি, কিন্তু ওই ছোট ইংরেজ বড় ইংরেজ বলে একটা কথা আছে, রবীন্দ্রনাথই বলেছিলেন। এবার আমি একটা এই উপন্যাসের প্রসঙ্গেই আপনার একটা কথা বলি। সাধারণভাবে হয় কি, যে কোনো লেখক, আমি যে বিভিন্ন লেখকের সঙ্গে কথা বলে দেখেছি, বিষয়কে বেছে নেন যে এটা গল্প, এটা উপন্যাস হবে, এবং প্রথম থেকে বিস্তারটা সেইভাবে হয়, জালটাকে সেভাবে পাতেন। গল্পের জন্য একরকমের বুনন, উপন্যাসের জন্য একরকমের বুনন। আপনি বোধহয় এটা বিশ্বাস করেন না, না? না, আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস যদি করি, যদি যদি করতেন, তাহলে এই যে জবের সঙ্গে বাক্যালাপ, দুঃখে কেওড়া, ভবতী ও নোঙ্গরচন্দ্র, এইটা তো প্রত্যেকটা আলাদা 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 করে প্রায় চিটিয়ে 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 যেটা আখ্যান করা হয়েছে। ফলে এখানেও আমি এই কথাটা বললাম এই কারণ এটা আমার অবজারভেশন। আপনি আপনার সময়ের অন্যান্য লেখকদের সঙ্গে
বা আগে পরে সময়ের থেকে কোথায় কোথায় আলাদা হচ্ছেন, তার মধ্যে এটাও একটা মানে প্রাথমিকভাবে যে দৃষ্টিভঙ্গি একজন লেখক হিসেবে তার যে অনুশীলনের জায়গায়, সেখানেও আপনি আলাদা হয়ে যাচ্ছেন। এবার আমি চলে আসি, আমি বলেছিলাম যে আপনার আঙ্গিক গুলো নিয়ে একটা কথা বলবো। ভাগাড়িনের ডানা ডায়েরির ফর্মে লেখা, মিছিলের পরে চরিত্ররা নিজেরা নিজেদের গল্প বলছে, দুঃখে কাওড়া প্রশ্ন উত্তরের ফর্মে লেখা, যদিও প্রশ্নটা নেই, আমরা উত্তরগুলো দেখলেই বোঝা যাচ্ছে উত্তর। ভবতী ও নঙ্গরচন্দ্র চিঠি, প্রত্যেকটাই চিঠি, কথার কথা সেমিনারের ফর্মে লেখা, আমি একটু পরে আসবো তার কথা। যোগের সঙ্গে বাক্যালাপ, কথোপকথন। এই যে তারপরে হচ্ছে কথার, হ্যাঁ, এই যে ব্যাপারটা আপনি ঠিকই করে ফেলেন যে যতগুলো উপন্যাস লিখবেন ততগুলো ফর্ম। বিষয়গুলো আলাদা হলে তো ফর্মটা বদলেই যাবে, মানে বিষয় যখন বদলে যাচ্ছে। আবার দেখো এখন কিন্তু আমি অনেকটা ট্র্যাডিশনাল ফর্মে এখন যে উপন্যাসটা লিখছি লেবেদারকে নিয়ে, অনেকটা ট্র্যাডিশনাল ফর্মে, কিন্তু ওই ওই জায়গাটায় আসছি। ওই যে ইউরোপের সঙ্গে বা রাশিয়া, মানে এই যে বিনিময়ের জায়গা, জমে যেমন একটা মানে প্রাচ্য পাশ্চাত্যের জায়গা আছে, এইটা এখন আমাকে একটু বেশি টানছে। যে কোথায় কোথায় মিলনের বিন্দুটা হবে, মানে মানে ব্যাপারটা হচ্ছে ইংরেজদের দেয়া টার্মসে মিলনটা হবে না, মিলনটা হতে গেলে কোথাও একটা আমাকেই তৈরি করে নেবো যে কোথায় কোথায় মিশবো। সেইটা একটা কিন্তু মানে যেমন বাণিজ্য চুক্তি হয়, সেরকম আমারও এই সাহিত্য সংস্কৃতির একটা জায়গা, এটা বিনিময় হবে, এটা একদিকে নয়, এটাও পরের উপর না। হ্যাঁ, একটু এই পপগুলোর এই খেলা, এটা আমার ভালো লাগে, কারণ কোথাও আমার মনে হয় যে বিষয়টার মতো করে একটা পদ, মানে বিয়ে বাড়ি গেলে যেমন একটা পাজামা পাঞ্জাবি পরি, তারপর ধরো সকালে মর্নিং ওয়াক যাওয়ার সময় ওই হাঁটার জুতো পরি, তার এক ধরনের প্যান্ট পরি, একটা টি শার্ট পরে হাঁটতে যায় সকালে, তারপর আবার ধরো বাড়িতে বসে আছি যখন, তখন একটা হাফ পাঞ্জাবি পরে ফেললাম। যেমন প্রত্যেকটা জায়গায় আমার পোশাকটা তার মতো করে ঠিক হয়ে যায়, সেরকম আমার লেখারও আমি মনে করি তারও ফর্মটা ওভাবেই আলাদা আলাদা হওয়া দরকার। আসলে আমি এখান থেকে যেটা আসতে চাইছি, আমাদের যে ওরাল লিটারেচারের কথা আপনি বলছিলেন, আমাদের যে দেশজ যে আঙ্গিক গুলো সাহিত্য সংস্কৃতির, এই আঙ্গিকটাই কিন্তু অনেকটা ব্যপ্ত। বরং এখন যে তথাকথিত ইউরোপিয়ান যে স্টাইল, সেটাই সংকীর্ণ, সেটাই ন্যারো, সেটাই একমুখী, তার ব্যাপ্তিটা মানে আঙ্গিকের ভঙ্গিটা কম, এটাই ধরতে চাইছিলাম আসলে। এবং এখানে আমি একদম শেষের দিকে এসে গেছি, অনেকক্ষণ হয়েও গেল। আপনার লেখার আরেকটা তিনটে একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রবহমান সময়কাল। ধরুন ধনপতির সিংহল যাত্রা, হরপার্বতী কথা, যোগের সঙ্গে বাক্যালাপ, অন্তত পক্ষে 300-400 বছর এবং আধুনিক সময়ের সঙ্গে প্রাচীন সময়কে আপনি মেলাচ্ছেন। আপনি এর উত্তর দিয়ে দিয়েছেন, একটু আগে বলেছেন যে আপনি আসলে এই মেলাতে চান, এই মিলনটা চান, এই পুরো যে সময় প্রবহমানটা না তাকে ধরতে চান। এবার চলে আসি কথার কথা। এই উপন্যাসটা অনেক আগে প্রকাশিত হয়েছে, এই সূত্রে আপনার কর্মজীবনের কথা একটু আসবে। আমার প্রথম প্রশ্ন, আপনি যদি সাহিত্য একাডেমির উত্তর পূর্ব ভারতের সচিব না হতেন, তাহলে কি আদৌ কথার কথা লিখতে পারতেন? না, পারতাম না, কারণ ওই যোগটাই তৈরি হতো না, পারতাম না। কারণ আর দ্বিতীয়ত এত সেমিনার করেছি বলেই সেমিনার ফর্মের যে কোথাও একটা যান্ত্রিকতা আছে, মানে আসলে এক একজন বক্তা যে কোনো বিষয়ই বলুন, তিনি আসলে এক জায়গাতেই ঠেলতে চান। সেটা নারীবাদ হতে পারে, সেটা ক্ষমতায়ন হতে পারে, সেটা নানা কিছুই, ধর্মীয় ব্যাপার হতে পারে। কাজে এগুলো দেখতে দেখতে না হতো না, এটা সাহিত্য একাডেমির ফলেই সব। এখানে কথার কথাতে যে মূলত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন আদিবাসী লোকগল্পগুলোকে এবং তার একটা আধুনিক ব্যাখ্যা দিয়েছেন, প্রত্যেকটা লোকগল্পের আধুনিক একটা করে ব্যাখ্যা, কিছুটা রূপকথার গল্পের মতো দিয়েছেন। এই গল্পগুলো কি সত্যি সত্যি ওদের, আবার যেভাবে আপনি এনেছেন, হয়তো এটা আসামের রূপকথা, এটা কি সত্যি সত্যি ওদের মধ্যে প্রচলিত, আদিবাসীদের মধ্যে? হ্যাঁ, গল্পটা প্রচলিত, কিন্তু ন্যারেটিভটা আমরা, কিন্তু ওই গল্পগুলো নিয়ে আমি দেখতে চাইছিলাম যে 4 জন বা 5 জন বা 6 জন
এরা একটা লোক জীবনকে হ্যান্ডেল করতে যাচ্ছে একটা নাগরিক দৃষ্টিভঙ্গিতে, এবং সেই নাগরিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু অনেকটাই আবার পশ্চিমী দৃষ্টিভঙ্গি। এই যে ক্লাস, এই যে যেটা হচ্ছে শেষকালে কিন্তু মূল সুরটা ধরে রাখছে লাউৎসের মতো মানুষটা। এই মানুষটা কিন্তু এরা সবাই জিনিসটাকে একাডেমিক দিক দিয়ে বুঝতে চাইছে, নিজেদের এরা গল্পটাকে গল্প মতো করে বোঝাচ্ছে, নিজেদের অ্যাঙ্গেলে গল্পটাকে মানে ইন্টারপ্রেট করার চেষ্টা করছে কাহিনীটাকে। আর ওই শেষের লোকটা এ কিন্তু সত্যি সত্যি গল্পটাকে বর্তমানের সঙ্গে জুড়ে দিতে পারছে। এই যে এখানের ব্যাপারটা হয়ে যাচ্ছে ওই রকম একটা পরিবেশকেই তৈরি করতে চেয়েছি, যে লোক জীবনটা কিভাবে নাগরিক বিশেষণে যে সেটা ভেঙে যায়, আবার কেউ সেগুলোকে শেষ পর্যন্ত ওই গুলোকে তুলে চুড়েও দেয়। যেমন ওই লোকগল্পের শেষে একটা মরাল থাকতো না, এই লোকটা হচ্ছে তেমন। সেই মরালটাই আসলে আধুনিক লেখকের ব্যাখ্যা, লেখকের জীবনবোধ, লেখকের জীবন দর্শন, যেভাবে মরালটা এসেছে। এইখানে যারা শুনছেন তাদের বলি, রামকুমার দার ভারত জোড়া গল্প কথা, তার সম্পাদনায় ভারতীয় গল্পের একটা সংকলন, এবং ভারত জোড়া কথন কথা, যেটা লোককথা, যেই লোককথারই প্রায় বিস্তার, মানে কি বলবো, মৌলিক আখ্যান ফর্মে এনেছেন কথার কথাতে। এবং ভারত জোড়া কাব্য কথা, কবিতার সংকলন আছে। তিনি তেলেগু গল্পেরও অনুবাদ করেছেন। অর্থাৎ ভারতীয় সাহিত্যের সঙ্গে রামকুমার দার একটা বিরাট যোগ আছে। এই এই সূত্রে আমি জানতে চাইছি, মূলত গল্প উপন্যাসের কথাই আমি জানতে চাইছি, যে আপনি বাংলা সাহিত্যকে, আপনার লেখা কেন, সামগ্রিকভাবে এই সময়ের গত 20-30 বছরের বাংলা সাহিত্যকে ভারতীয়, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের যে ভাষাগুলো আছে সেখান থেকে কিভাবে আলাদা করবেন? কি কোথাও আলাদা হচ্ছে? হলে কিভাবে? বিশেষ করে ভারত জোড়া গল্প কথা ইত্যাদি করলেন, উত্তর পূর্ব ভারতের বিশেষ করে বিভিন্ন জায়গার আসামিয়া ধরুন, মেঘালয়ের বাংলা গল্প, এই গল্প, ওদের ভাষার গল্পের সঙ্গে আপনার একটা পরিচয় হয়েছে। তো সেখান থেকে বাংলা গল্পকে, সাম্প্রতিক গল্পকে আপনি কিভাবে আলাদা করবেন? না, যদি গোটা ভারতবর্ষেই ধরো, ভারতবর্ষ জুড়েই যে গল্প, ভারত জোড়া গল্প কথা তো ভারত জুড়ে, দেখো ব্যাপারটা হয়ে যাচ্ছে প্রায় প্রায় 24টা ভাষা রয়েছে, যেগুলো খুব 24-25টা ভাষা রয়েছে যেগুলো প্রচুর সাহিত্য চর্চা হচ্ছে এখন। এটাই প্রথম কথা, তুলনা করা কঠিন, কারণ এক একটা ভাষা এক এক দিক দিয়ে কিন্তু খুব, যেমন খুব চমৎকার আমি বলবো যে উর্দু গল্প, বিশেষ করে দেশভাগের পর্বে ভীষণ ভালো লেখা হয়েছিল উর্দু গল্পে। একটা হিন্দি গল্প ভারত জুড়ে নানাভাবে লেখা একটা পেয়েছে, বা মালায়ালাম গল্প, সেটা হয়েছিল কারণ মালায়ালাম সংস্কৃতির মধ্যে ভীষণ বিনিময় ঘটছিল ওদের সঙ্গে। যেভাবে ওই ওই অঞ্চলটা, ওদের লড়াইটা, বাঁচা, প্রকৃতির সঙ্গে লড়াই, বেঁচে থাকা, সমুদ্র, কাজে সবটা মিলেই প্রত্যেকটা ভাষায় তার মতো করে নিজস্ব সাহিত্য তৈরি হয়ে যাচ্ছে। বাংলাতেও সেভাবে হয়েছে বা হচ্ছে। কাজেই সেই সব ভাষাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক, কথা সাহিত্যিকদের আমি পেয়েছি। কাজেই আবার এই জন্যই ভারতীয় কথা সাহিত্য পড়ি, কারণ অনেকটা শুধু বাংলা পড়ে এমন হয় না, কারণ শিবশঙ্কর পিল্লাইকে আমি না পড়লে আমার কি করে চলবে, আমার এমটি বাসুদেবন নায়ারকে আমাকে পড়তে হয়, আমাকে বান্টোকে পড়তে হয়, কুরেতুলিন হায়দারকে পড়তে হয়। তাই ভারত জুড়ে যে কথা সাহিত্য, সেটা সেটা একটা বলতে পারো, সেটা একটা বড় সড়ো ব্যাপার। বাংলা তো তার একটা অংশ, মানে এভাবেই দেখা ভালো আর কি। মানে সেটা মানে বলতে পারো 24টা ঘরের একটা বড় ইয়ে অট্টালিকা, তার মধ্যে বাংলা একটা। কিন্তু বাংলার যদি ইতিহাসের দিক থেকে দেখো, যেখানে বঙ্কিম এসেছে আধুনিক সাহিত্যে, যেখানে বঙ্কিম এসেছে, যেখানে রবীন্দ্রনাথ এসেছেন, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী মানিক তারশঙ্কর বিভূতি এসেছেন, কাজী শ্যামল গঙ্গোপাধ্যায়, দেবেশ রায়, মহাশ্বেতা দেবী এসেছেন। কাজী ওই তাদের এবং আমাদের মিলে হয়তো ভাগটা একটু বেশি,
কিন্তু যদি একেবারেই ওইটাকে বাদ দিয়ে শুধু 20-30 বছরের ধরি, তাহলে দেখবো প্রায় আমরা এই একই জায়গায় আছি, মানে হিন্দি, উর্দু, মালায়ালাম বা কন্নড় এইসব সাহিত্যের সঙ্গে বা অন্তত 5-7টা ভাষা প্রায় সমান তালে চলেছি, এটাই বলবো। পাঞ্জাবিও তাই। আপনি পেশার কারণে, মানে আপনি সাহিত্য একাডেমির সচিব থাকার কারণে, যদিও নিজের উৎসাহ ছিল, শুধু ওই কারণে নয়, আপনি প্রচুর ভারতীয় সাহিত্য আপনাকে পড়তে হয়েছে। ঠিক একইভাবে আপনাকে ইউরোপিয়ান সাহিত্য পড়তে হয়েছে বাধ্যতামূলক অনেকটা, ভালোবাসার কথাটা যদি বাদই দিই, কারণ আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনাকে পরীক্ষা পাশ করবার জন্য কিছু পড়তে হবে। কিন্তু অদ্ভুত ভাবে ইউরোপীয় সাহিত্যের প্রভাব আপনার লেখায় নেই, কিন্তু অন্যান্য ভারতীয় সাহিত্যের প্রভাব আপনার লেখাকে, বিশেষ করে কথার কথাতে তো আছেই, এটাতে এড়িয়ে যাওয়ার জো নেই, আপনার লেখাকে এটা প্রভাবিত করেছে। আমার এই অবজারভেশন সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে? ঠিক কথা বলেছে, হরপরবর্তী কথা হতো তার, মানে এই যে কিভাবে ভারতবর্ষ প্রভাবিত করে। হ্যাঁ, না আমাকে আমার সত্যি কথা বলতে ভারতীয়টা, এবং সেটা আমাকে বলতে পারো অনেকটা রামকৃষ্ণ মিশনের পরিসরটাও কিন্তু সর্বভারতীয় ছিল। কারণ আমাদের যে নানা অনেক সাধুকে অন্যান্য এই, আর ছোটবেলাতে গ্রামে বড় হয়েছি ঠিক, কিন্তু আমার ছোটবেলা থেকে ওই পুরীর পন্ডারা আসতো, এদিকে এরা আসতো, ওই আসামের ওই বেদিনীরা আসতো। ছোটবেলা থেকে ডান হাতে আমার একটা জগন্নাথের টাকা থাকতো, আর একটা বাঁ হাতে কামরূপ কামাখ্যার টাকা থাকতো। কাজে বাঁকুড়ায় আমি বড় হচ্ছি, একটি হাতে জগন্নাথের টাকা, একটি কামরূপে, তারপরে কখনোই পূর্ব বাঙালি হয়ে তৈরি হয়নি, মানে অন্তত 2-3টে রাজ্য, খান-3 রাজ্য না নিয়ে চললে কোনোদিনই চলতো না আমাদের আর কি। কাজে এভাবেই বড় হয়েছি, মানে একটা সর্বভারতীয়তা, মানে আবল্য, হ্যাঁ, মানে আবল্য প্রথমে আপনি ভারতীয়তাকে গ্রহণ করে রেখেছেন। এবং শীতের সময় এই সাধুরা আসতো, এসে বলতো চলো তোমাদের বাড়ি উত্তরপ্রদেশে এখনো আছে, তোমাদের ভিটে আছে, তোমরা সেখানে ফেরত চলো। বলতে একজনকে দাও, তাকে সাধু করবো, ঘোরাবো, তাকে আমরা সাধু করে নিয়ে যাব। কাজে এই তো কোথাও একটা চলে। নাহলে তুমি দেখো না, সীতারাম এই দেবতা, এই দেবতা কি করে আমার বাঁকুড়া গ্রামে এলো, মানে কোথাও একটা ওই উত্তর ভারতের ছোঁয়া থেকে গেছে, শিব চলে এসেছে দক্ষিণ ভারত থেকে বলা যায়। এই সবটা মিলেই বড় হয়েছে, একদিকে শিব মন্দির, একদিকে সীতারামের মন্দির, এদিকে লৌকিক মনসা, এই সবটা মিলেই সামনেই চণ্ডী মণ্ডপ, চণ্ডীও তো আসলে ওভাবেই যুক্ত হয়ে করে দিয়ে, চণ্ডীও তো এক অর্থে পার্বতী বা যাই বলি ওই দিক থেকেই তো একটা ধারা, মানে পৌরাণিক ধারা। ঠিকই বলেছো, মানে আমাকে সর্বভারতীয়তা কোথাও একটা গভীরভাবে ছুঁয়ে। ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনি এতটা সময় দিলেন, আমাদের সঙ্গে আড্ডা দিলেন, কথা বললেন। আপনি খুব ভালো থাকবেন।